ক্যামেরাগুলো অন অফ করে দেন, আর এখন স্পিকার গুলা মানে মাইক্রোফোন গুলো অফ করে দেন, যাতে সেশনের মধ্যে আমরা কোনো ডিস্টার্ব না হয়। আর প্রশ্ন করার আমরা সময় দেব, প্রশ্ন তখন আপনারা করতে পারবেন। ইয়াসিন আরাফাত, ক্যামেরা অফ। তো আজকে আমরা এমন একটা ক্রান্তিকালে অবস্থান করছি, বাংলাদেশ তথা সারা পৃথিবী সবকিছু যেন স্থবির হয়ে গেছে। তো এরকম একটা প্রেক্ষাপটে 1663 সালে সম্ভবত একটা প্লেগ হয়েছিল, একটা মহামারী হয়েছিল। সেই সময় লন্ডনের প্রায় 1/5 লোক মারা গেছিল শুধু লন্ডনেই। ঠিক সেই সময় আমাদের স্যার আইজ্যাক নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তো ঠিক সেই সময় যখন সমস্ত কিছু ক্লোজ হয়ে গেল, ইউনিভার্সিটি, কলেজ, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিল সারা পৃথিবীতেই বলা যায়, তখন উনি ওনার বাড়িতে চলে আসলো। এসে উনি যে কাজ দুইটা করেছিল, সেই কাজগুলোর ভিতরে ছিল হচ্ছে ক্যালকুলাস কমপ্লিট করেছিলেন উনি ওই কোয়ারেন্টাইন সময়, এবং উনি যেখানে পড়াশোনা করতেন, যে পড়াশোনার রুমে, তার পাশেই, জানালার পাশে একটা আপেল গাছ ছিল। সেই আপেল গাছটার আপেলই তার মাথার উপর পড়েছিল, যার জন্য আজকের অভিকর্ষ সূত্র আবিষ্কার হয়েছিল। তো সবাই এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন খুবই উদ্ভ্রান্তের মতো হতাশাব্যঞ্জক জীবনযাপন করছি আমরা, ঠিক সেই সময় উনি দুইটা বড় বড় জিনিস আবিষ্কার করেছিলেন। এই জন্য উনি এর পরবর্তীতে সবসময় বলতো তার সব থেকে ভালো সময় ছিল ওই মহামারীর সময়। তো এটা বেসিক্যালি আমাদের একটা সুযোগ বলতে পারি, যে সবাই অফুরন্ত সময় পাচ্ছি সময়টাকে কাজে লাগানোর জন্য। আমরা যখন যে সময় স্বাভাবিক সময় থাকে, আমরা তখন সময় কম পাই, আমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে থাকি, যার ফলে সময় অনেকটাই নষ্ট হয়। কিন্তু এখন কিন্তু আমাদের অফুরন্ত সময়, এই সময়টাকে যে যেভাবে কাজে লাগাতে পারবে, সে আসলে তার ফল এই প্যান্ডামিক সিচুয়েশনের পরেই পাবে। সো সবাই আমরা প্ল্যান করি যে এই সময়ের ভিতরে কিছু একটা করতে, যে কাজটা হতে পারে, আমি এখন সফটওয়্যার টেস্টিং এর কথাই বলবো, যে কাজটা হতে পারে সফটওয়্যার টেস্টিং, একটা স্কিল তৈরি করা, যে স্কিলটা প্যান্ডামিক সিচুয়েশন চলে যাওয়ার পরে আমার সিভিতে বা আমার ক্যারিয়ারে একটা ভ্যালু অ্যাড করতে পারবে। সো আমরা এবার দেখি যে সফটওয়্যার টেস্টিং এর আসলে গুরুত্ব কতটুকু। সফটওয়্যার টেস্টিং, আমি একটা প্রেজেন্টেশনে যাচ্ছি এখন, যে প্রেজেন্টেশনটা সম্ভবত সবাই আমাকে একটু বলবেন সবাই দেখতে পাচ্ছেন কিনা। বিন্দু ইজ প্রেজেন্টিং, বুঝলাম না। আপনার পার্টিসিপেন্ট এমন কিছু ইয়ে করেন না যে আমার প্রেজেন্টেশনে যেন সমস্যা হয়, এরকম কিছু করেন না। দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আসানুল আলম রিফাত প্রেজেন্ট। আসানুল আলমকে এই সজীব, আমরা কি সবাই কি আমারটা দেখতে পাচ্ছে, না অন্য কেউ আবার প্রেজেন্ট করছে কিছু? স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম স্যার শাম্মা। একটা হেল্প, জি স্যার। স্যার একটা হেল্প করি, আপনার স্ক্রিনটা আপনি পিন করে দেন, তাহলে অন্য কারোরটা আসবে না। কেউ যদি প্রেজেন্ট করা শুরু করে কারোরটা আসবে না। আচ্ছা ওকে, আমার স্ক্রিনটা হচ্ছে এখন কি দেখা যাচ্ছে আমারটা? স্যার আপনি নতুন করে প্রেজেন্ট করে আমরা যারা দেখতে পাচ্ছি না তারা তারা একটু কষ্ট করে স্যার একটা স্ক্রিন প্রেজেন্ট করেছে, ওইটাকে যদি পিন করে রাখি তাহলেই আমরা স্যারের স্ক্রিনটা দেখতে পাবো। আমরা একটু কষ্ট করে স্যারের স্ক্রিনটাকে পিন করে রাখি। আসানুল আলম রিফাত, এটা কে? আসানুল আলম রিফাত, সে একটা প্রেজেন্টেশন অন করে রাখছে, এটা একটু অফ করেন প্লিজ। সজীব, জি স্যার শুনছি। হ্যাঁ আসানুল আলম রিফাত কে দেখো তো, এটা কি প্রেজেন্ট করে রাখছে, আচ্ছা স্যার, কোনটা দেখা যাচ্ছে? জি স্যার, আমি দেখছি। সবাইকে আমারটা দেখতে পাচ্ছে? স্যার এখন অফ হয়ে গিয়েছে, এখন আপনারটা দেখা যাচ্ছে স্যার। ওকে, সো আমাদের আজকের বিষয়টা হচ্ছে সফটওয়্যার টেস্টিং প্রফেশনাল ইজ এসেনশিয়াল পার্ট ইন গ্লোবাল অ্যান্ড লোকাল সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ। প্রথম আমরা বুঝবো যে আসলে সফটওয়্যার টেস্টিংটা কি এবং আসলে এর প্রয়োজনীয়তাটি কি। তাহলে আমরা অনুভব করব যে আমাদের এই প্রফেশনটা অ্যাকচুয়ালি কি পরিমাণ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলাতে। আমরা যদি সফটওয়্যারের বা যে কোনো কিছুর ইম্পর্টেন্স যদি বুঝতে চাই, তাহলে বুঝতে হয় যে এটা না থাকলে কি হয়। তো আমরা প্রসিড করি। আর সফটওয়্যার টেস্টিং বলতে কি বোঝায়? এটা একটা প্রসেসটা কি আসলে, যে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল বা যে ফিচার গুলো সফটওয়্যার আসার কথা ছিল, আর সফটওয়্যারটা যেটা ডেলিভারি দিতে চাচ্ছি এই এক্সিস্টিং এর সাথে এর কম্পেয়ার করে বা ইভ্যালুয়েট করে এইটার সম্পর্কে আমাকে জাস্টিফিকেশন দিয়ে কোনো ডিফেক্ট থাকলে ডিফেক্ট খুঁজে বের করে আমাকে এটাকে রিলিজ দেওয়ার নাম হচ্ছে আসলে সফটওয়্যার টেস্টিং। তো বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং কেন দরকার? সফটওয়্যার টেস্টিং এই জন্য দরকার যে ডেভেলপার যারা তৈরি করে তারা মানুষ, এবং আমরা জানি টু আর ইজ হিউম্যান। প্রত্যেকটা মানুষেরই ভুল হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক, এটাতে কোনো অপরাধ নেই, ভুল করবেই মানুষ, আমিও ভুল করি, আমরা সবাই ভুল করি। সো ভুল করাটা হচ্ছে একটা ন্যাচারাল হিউম্যান বিংস, হ্যাঁ এটা খুবই ন্যাচারাল। সো যখন এটা ভুল করবে কেউ না কেউ এটাকে শুধরে দেওয়ার দরকার হয়। হ্যাঁ, আমরা একেবারে বলতে পারি না যে 100% এরর ফ্রি সফটওয়্যার, 100% এরর ফ্রি লাইফ সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি দরকার হবে যে প্রোগ্রামাররা ভুল করবে, ডেভেলপাররা ভুল করবে, সো অন্য কেউ যেন তার সেটা রেকটিফিকেশনের দরকার হয়। এখন বলতে পারে যে সফটওয়্যার টেস্টিং করতে গেলে তো আমার অনেক টাকার ব্যাপার, আমার বাজেট লাগবে, আমার টিম বড় করতে হবে। কিন্তু আপনারা কি জানেন যে সফটওয়্যার টেস্টিং এটার জন্য টাকা লাগে, কিন্তু টেস্টিং না করলে আরো বেশি টাকা লাগবে। সো কেন টাকা লাগবে আমরা পরবর্তীতে দেখছি। সফটওয়্যার টেস্টিং কেন দরকার? সিকিউরিটি এনশিওর করার জন্য। আমি যত ভালোই সফটওয়্যার হোক না কেন, সফটওয়্যারে যদি সিকিউরিটি না থাকে ওই সফটওয়্যারে আসলে কোনো মূল্য দেয় না কেউ। যেমন আমি যদি বলি যে আসলে আমার গাড়িটা খুব ভালো কিন্তু মাঝে মাঝে ব্রেক ফেল করে, তাহলে আসলে এর কোনো মানে হয় না। হ্যাঁ, সো টোটাল সিকিউরিটি দরকার আমার, টোটাল এরর ফ্রি বলতে অ্যাকচুয়ালি যতটুকু আমরা পারবো কোয়ালিটিটা এনশিওর করার জন্য, সেটার জন্য আমার টেস্টিং আসলে দরকার। উইদাউট টেস্টিং আসলে এটা এনশিওর করা যায় না। ইনক্রিজ দ্য প্রোডাক্ট কোয়ালিটি। এখন প্রশ্ন হতে পারে যে কোয়ালিটি কাকে বলে? কোয়ালিটি হচ্ছে অ্যাকচুয়ালি ইউজার রিকোয়ারমেন্টস। আমরা ইউজার যা রিকোয়ারমেন্টস দিয়েছে সেটা 100% ফুলফিল করার নাম হচ্ছে কোয়ালিটি। এখন
এমন হতে পারে যে আমি আমাকে একটা কাস্টমার একটা রিকোয়ারমেন্ট দিল, তার থেকে আমি একটু বেশি করে দিলাম, তাহলে কি আমি বলবো কোয়ালিটি? না, সেটাও কোয়ালিটি না। আবার তার থেকে একটু কম করে দিলাম 90%, সো কোয়ালিটি হচ্ছে 90% কোয়ালিটি। সো কোয়ালিটি শুড বি 100%। সো এটা কোয়ালিটিটাকে বুঝতে হবে যে আসলে ইউজার রিকোয়ারমেন্টস, নাথিং এলস। হ্যাঁ, দেন এনশিওর দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমাদের মূল টার্গেট হচ্ছে আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আর শুধু সফটওয়্যার টেস্টিং না, যারা ডেভেলপার কোম্পানি আছে, যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি, তাদেরও মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। শুধুমাত্র সফটওয়্যার ক্ষেত্রে না, যে কোনো বিজনেস, যে কোনো কিছুর ক্ষেত্রেই আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি হয় তাহলে সে সাস্টেনেবল হতে পারে, আদারওয়াইজ দ্য অর্গানাইজেশন উইল বি লস্ট। হ্যাঁ, তো আমাদের এটার সাথে কম্প্রোমাইজ করার আর কোনো শক্তিও নাই এবং বুদ্ধি খাটানোরও দরকার নাই যে আমরা কাস্টমারকে ডিসস্যাটিসফাইড রেখে আমরা বিজনেস চালিয়ে যাব। সফটওয়্যার আসলে কি করে? সফটওয়্যার টেস্টিংটা হেল্প করে হচ্ছে টু অ্যাক্সেলারেট ডেভেলপমেন্ট প্রসেস। কিভাবে? আমি যদি প্রথম থেকেই সংশোধন করতে যাই ডেভেলপমেন্ট প্রসেসকে, তাহলে ডেভেলপমেন্ট প্রসেসটা সহজ হয়। কিন্তু আমি যদি ডেভেলপ করার পরে গিয়ে যদি টেস্টিং শুরু করি, রাজ্যের টেস্ট কি বলে ডিফেক্ট রিপোর্ট করে দিলাম, তাহলে এমন হতে পারে যে ওয়ার্স্ট কেস ইট ইজ নট পসিবল টু কন্টিনিউ দ্য প্রজেক্ট, ইভেন প্রজেক্ট ফেল করতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা যারা প্যারেন্টস আছি, তাদের বাচ্চাদের প্রথম থেকেই প্যারেন্টসরা খালি সংশোধনের জন্য বিভিন্ন ধরনের ভুল টুল এগুলা ঠিক করে দেয়। আচ্ছা, ঠিক করে যদি না দিয়ে ইগনোর করতে থাকে কোনো প্যারেন্ট, তাহলে একটা সময় দেখা যায় যে সে 18 বছর পার হয়ে গেছে, সে একদিন খুঁজে পেলেন সে হিরোইন খায়। সো সেই হিরোইন নেওয়া ছেলেকে কি আর ব্যাক করানো যাবে? সেই হিরোইন নেওয়া ছেলেটাকে কি কখনো আর টেস্ট করে আর শুধরে দেওয়া যাবে? যাবে না। সো টেস্টিং বেসিক্যালি ডেভেলপমেন্ট প্রসেসকে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেট করে, হ্যাঁ, যাতে করে দ্রুত হয় এবং এরর ফ্রি সফটওয়্যার প্রথম থেকেই তৈরি হতে পারে। আরেকটা কি কাজ করতে পারে? আমি খুব কম পয়েন্ট এখানে নিয়ে এসেছি, বিকজ এই সফটওয়্যার টেস্টিং এর জগৎটা অনেক বড়, বাট আমাকে বলা হয়েছে মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, যার জন্য খুব সংক্ষেপে আমি বিষয়গুলোকে তুলে নেওয়ার চেষ্টা করছি। সফটওয়্যার টেস্টিং আর একটা বড় হেল্প করে, সেটা হচ্ছে কোয়ালিটি ডকুমেন্ট তৈরি করে। সাধারণত আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে আমরা দেখি যে সফটওয়্যার তৈরি হচ্ছে কিন্তু ডকুমেন্টেশনটা আসলে এনরিচ না, যার জন্য ডেভেলপার কোম্পানিগুলো অনেক বড় ধরনের থ্রেটের মধ্যে চলে যেতে থাকে। সো আমরা যদি সফটওয়্যার যারা কোয়ালিটি অ্যাসিওর করছে বা টেস্টিং করছে, তারা যদি সফটওয়্যার ডকুমেন্টেশন ছাড়া বা সফটওয়্যার টেস্ট করা যায় না। সো তাদের টেস্ট করার জন্য হ্যাঁ, প্রথম থেকে আমরা কি বলি? আমরা বলি যে হ্যাঁ, ইউজার এসআরএস দেন, তাহলে আমরা অ্যাকসেপ্টেন্স টেস্ট কেস তৈরি করতে পারবো। আমরা সিস্টেমের ডিজাইন দেন, তাহলে আমরা সিস্টেম টেস্ট কেস করতে পারবো। আমরা যদি বলি যে আপনার মডিউল গুলা কিভাবে ইন্টারঅ্যাকশন করছে, সেইগুলার স্পেসিফিকেশন দেন, অল আর স্পেসিফিকেশন আর ডকুমেন্টেশন। সো সফটওয়্যার টেস্টিং টেস্টাররা না থাকলে ডেভেলপাররা খুব সহজেই এই ডকুমেন্টেশন ছাড়া এই সফটওয়্যার রিলিজ দেওয়ার একটা মোটিভ থাকে, যেটা টেস্টাররা থাকলে সম্ভব হয় না। সো তার মানে কি কনসিকুয়েন্সে কি দাঁড়ালো? একটা কোয়ালিটি ডকুমেন্টেশন তৈরি হয়। নাও why software testing so important? প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের ইম্পর্টেন্সটা কি আসলে। অনেকে আছে সফটওয়্যার টেস্টাররা মনে করে যে একটা ইনফিনিটি কমপ্লেক্সে ভুগতে থাকে, ডেভেলপাররাই তো তৈরি করছে, আমরা তো শুধুমাত্র কিছুই করি না, তাদের তৈরি করা জিনিস আমরা একটু টেস্ট করে দেখাই দিই, না এটা ঠিক আছে, এটা ঠিক নাই। এটি কি আসলে তাই? না, এটা না। অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বন্ধ করে আরেকটা চালাইতে পারো, বাংলা লিখে সিম মিডিয়া কল চকির ফানা এইখানেই তো মনে হয় ডিস্টার্ব করতে আছে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি সফটওয়্যার টেস্টিং এর যে ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্সটা আমরা কতগুলা রিয়েল লাইফ ঘটনা দেখে আমরা দেখবো যে 2015 সালে হ্যাঁ, ব্লুমবার্গ টার্মিনাল ইন লন্ডন এটা ক্র্যাশ করেছিল। সফটওয়্যারের একটা ফ্ল ছিল, একটা সফটওয়্যারের ডিফেক্ট থাকার জন্য এটা একটা শেয়ার মার্কেট ফল করেছিল। এখানে প্রায় 3 লক্ষ ট্রেডার্স এর ফিনান্সিয়াল মার্কেট ছিল এবং এই গভর্নমেন্টটাকে প্রস্পন করেছিল এবং 3 বিলিয়ন পাউন্ড ডেট এটা সেল হয়েছিল।
মানে খুব বড় ধরনের একটা লস হয়েছিল। সেকেন্ড দেখেন নিশান কার, এটা 1 মিলিয়ন কার মার্কেট থেকে রোল ব্যাক করে নিতে বাধ্য হয়েছিল, কারণ এটা একটা সফটওয়্যারের ফেলিওর ছিল। হ্যাঁ, কি ছিল এটা, এই এয়ারব্যাগের সেন্সরটা ঠিক মতো কাজ করে নাই, যার ফলে দুটো অ্যাক্সিডেন্টে লোক মারা গেছিল। তো কি করতে হলো, 1 মিলিয়ন গাড়ি ফিরে নিয়ে এসে আবার টেস্ট করতে হয়েছে, তার মানে কি হিউজ পরিমাণ কস্ট। সো আমরা উইদাউট টেস্টিং এ যদি আমরা রিলিজ দিই তাহলে তার কি ইম্প্যাক্টটা কি আমরা দেখতে পাচ্ছি। স্টারবাকস আমরা জানি, স্টারবাকস এর শুধুমাত্র দেখেন এখানে একটা ক্লোজ হয়েছিল 60% স্টোরস ইন দ্য ইউএস, 60% স্টারবাকের আউটলেট ক্লোজ হয়েছিল। এটা একটা বিশাল একটা হ্যাম্পার না, বিশাল একটা লস ডিউ টু সফটওয়্যার ফেলিওর। কিসে, ছোট্ট একটা জিনিস, পয়েন্ট অফ সেল সিস্টেম, রকেট সায়েন্স না, বাট সেই আউটলেট গুলো ছিল হচ্ছে প্রায় 60% ফল করেছিল, তারা ক্লোজ হয়ে গেছিল। এট দিস পয়েন্ট স্যার কি করছিল, কফি দিত ফ্রি, বিজনেস চালাতে পারছিল না, শুধুমাত্র কফি দিত, ট্রানজেকশন চালাতে পারছিল না বিকজ অফ পয়েন্ট অফ সেলের সমস্যা। অ্যামাজনের একটা থার্ড পার্টি ছিল রিটেইলার, সে প্রায় 1 পেনি করে ডিউ রেখেছিল হচ্ছে সফটওয়্যার একটা বাগে। তো এই প্রোডাক্টের প্রাইসটা 1 পেনি করে কমলে তার হিউজ পরিমাণ একটা লসের মধ্যে পড়ে গেছিল। হ্যাঁ, ভালনারেবিলিটি ইন উইন্ডোজ 10 এটা একটা বড় বাগ ছিল, যার ফলে আমাদের উইন্ডোজ 10 একটু পিছিয়ে গেছিল। হ্যাঁ, 2015-এ ফাইটার প্লেন F-35 একটা সফটওয়্যার ডিফেক্টের জন্য ক্র্যাশ করলো। চায়না এয়ারপ্লেনস এয়ারবাস A300 ক্র্যাশ করেছিল সফটওয়্যার বাগের জন্য। তারপরে 85-এ কানাডাস থেরাক 25 রেডিয়েশন থেরাপি মেশিন একটা ম্যালফাংশনিং শুরু করেছিল, যার জন্য মানে পেশেন্টের ভিতরে অনেক বেশি রেডিয়েশনের ডোজ চলে গেছিল এবং 3 জন মানুষ মারা গেছিল তখন এইটার জন্য, এবং 3 জন ইনজুরি হয়েছিল। কিসের জন্য, সফটওয়্যার ফেল। হ্যাঁ, 99-এ সফটওয়্যার বাগ কজ এটা হয়েছিল হচ্ছে 1.2 বিলিয়ন মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করার সময় এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে 1.2 বিলিয়ন লস হয়ে গেল তাদের। 96-এ একটা সফটওয়্যার বাগ, যার মাধ্যমে যেটা কি হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্টের যে 823টা কাস্টমারের একটা অ্যাকাউন্টে ব্যাংকে এটা ক্রেডিট হয়ে গেছিল $920 মিলিয়ন। সো ইটস এ নর্মাল একটা বাগ, কিন্তু নাথিং বাট। হ্যাঁ, এখন দেখি আমরা কখন আসলে স্টার্ট করতে হবে আমাদের টেস্টিং। তারপর টেস্টিং এর ইম্পর্টেন্স তো আমরা বুঝলাম, টেস্টিং ছাড়া আসলে সম্ভব না, কিন্তু কখন আমাদের একটা ট্রেন্ড আছে। আমরা মনে করি যে সফটওয়্যার রান্না করার মতো, সফটওয়্যার টেস্টিং করব হচ্ছে রান্না হয়ে গেছে, সো আমরা খেয়ে দেখবো একটু, দিস ইজ কল্ড টেস্টিং। হ্যাঁ, এরকম একটা কনসেপ্ট আছে, সফটওয়্যার তৈরি হয়ে গেছে এখন আমরা টেস্ট করব। ইভেন ইন গভর্নমেন্ট, আমরা ওই যে আইসিটি মিনিস্ট্রিতে সফটওয়্যার টেস্টিং উইং আছে, সেখানে আমি একটা ট্রেনিং নিয়েছিলাম ওখানে। তো ওরা আমাদের বললো, স্যার আমরা তো ইউজার রিকোয়ারমেন্টসই পাই না, সফটওয়্যার তৈরি করে নিয়ে এসে দেয় আর আমরা তখন টেস্ট করি। তো কতটুকু টেস্ট করা যায়, এটা হচ্ছে ওই যে খাবার টেস্ট করার মতো। হ্যাঁ, কিন্তু আসলে টেস্টিং কি তখন স্টার্ট করতে হবে নাকি ফ্রম দ্য ভেরি বিগিনিং? আমরা এই কার্ভটা দেখলে বুঝতে পারি, যদি আমরা রিকোয়ারমেন্টস গ্যাদারিং এর সময় টেস্টিং শুরু করতে পারি, তাহলে যে পরিমাণ টেস্টিং এর কস্ট হয়, আমরা যদি একেবারে লাইভে চলে যাই তখন যদি টেস্ট করে ডিফেক্ট ধরা পড়ে, তখনকার কস্ট আসলে প্রজেক্ট ফেল করার মতোই কস্ট। এখন আর্লিয়েস্ট দ্য বেস্ট। হ্যাঁ, দেখুন আমাদের দুইটা আমরা রাস্তা রেখেছি, একটা টেস্ট করার জন্য, একটা হচ্ছে টেস্ট করার আগে। আমি লাইভে আসার আগে যদি আমি সবকিছু টেস্ট করতে পারতাম, আমি একটা এক্সাম্পল দিয়েছি মেডিকেল সায়েন্স দিয়ে, আমরা যদি ভ্যাকসিন দিয়ে রাখতাম, আমি যদি লাইফস্টাইলটাকে এমন সুন্দর করতাম যাতে করে আমরা যেন অসুস্থ না হই, তাহলে আমাদের কস্ট কেমন যাচ্ছিল, ভ্যাকসিনের কস্ট এবং লাইফ, একটা হেলদি লাইফের কস্ট কতটুকু। কিছু ভালো ভালো খাবার খেতে হবে, হ্যাঁ, আর কিছু এক্সারসাইজ করতে হবে, আমাদের একটু সময় দিতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। কিন্তু এটা যদি আমি এই কষ্টটা না দিই, তাহলে কি হবে, আমি অসুস্থ হব, আমাকে প্যাথোলজিক্যাল টেস্ট করে ডায়াগনোসিস করা লাগবে, ডায়াগনোসিসের হাজার হাজার টুলস এন্ড টেকনিক্স দিয়ে আমাদের রোগ
ডায়াগনোসিস করতে হয়, যার ফলে আমাদের যেমন অনেক পেইন হয় আবার অনেক কস্ট যায়। তাহলে আমরা যে প্রথমে বললাম যে সফটওয়্যার টেস্টিং আসলে সেভ করে মানি কি আমাদের আমাদের কস্ট সেভিং করে, এখন বোঝা যাচ্ছে যে আমরা যদি সফটওয়্যার টেস্টিং বাদ দিতাম তাহলে আমাদের দ্বিতীয় ডান দিকের অংশের দিকে আসতাম আমরা, তাই না? সো আমরা কি বলতে পারি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যে আমরা রোগ হওয়ার পরে চিকিৎসা করার থেকে আমরা আগে থেকেই এমন ভাবে টেস্ট করি না কেন যা আমাকে অসুস্থ হতে দেবে না। যদি আমি কোভিড-19 এর কথা বলি এখন, তাহলে সবাই বলছে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, টেস্ট ছাড়া কোনো বাঁচার উপায় নাই। সো আমাদের অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই ভেন্টিলেশনের প্রসেসের যে দীর্ঘসূত্রিতার মধ্যে না গিয়ে আমরা যদি নিজেদের জাতিকে সবাই টেস্ট করতে পারতাম, আমি টেস্ট করতে পারতাম এবং আমরা যদি সতর্ক থাকতাম, তাহলে নিশ্চয় আমরা ভিয়েতনামের মতো সেভ হয়ে যেতাম, তাই না? সো আমাদের টেস্ট করা ছাড়া আসলে আর কোনো বিকল্প পদ্ধতি নেই। এখন আমরা দেখি যে টেস্টিং এর আসলে স্কোপ কতগুলো আছে, কত ধরনের টেস্ট করা যায়। যেমন ফাংশনাল টেস্ট, কোয়ালিটি টেস্টিং বলা হয়, যেটাকে বেসলাইন টেস্ট বলে। এই টেস্ট ছাড়া আসলে সফটওয়্যার রিলিজ দেওয়া যাবে না। যেমন অ্যাকুরেসি, আমার 2-2 4ই হতে হবে, 2-2 5 হলে হবে না। কমপ্লায়েন্স হওয়া লাগবে। তার মানে হচ্ছে আমাদের সফটওয়্যারে যেমন আমরা গার্মেন্টস এর কমপ্লায়েন্স এর কথা খুব বেশি শুনি, তো সফটওয়্যার ইন্ডাস্ট্রির তো কমপ্লায়েন্স এর তো ব্যাপার আছে। যেমন আমি যদি একটা পয়েন্ট অফ সেল দিই, সেখানে ভ্যাট ক্যালকুলেশন যদি না হয়, তার আমরা বলবো যে ভ্যাট কমপ্লায়েন্স না সফটওয়্যারটা, তার মানে ওটা এনরোল করা যাবে না, আমাদের গভর্নমেন্ট ওটাকে অ্যালাউ করবে না। তার মানে কমপ্লায়েন্স একটা ফাংশনাল কোয়ালিটি টেস্টিং। এরপরে স্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটিটা কি, যে এক সময় ভালো কাজ করছে, ভালো পারফর্ম করছে, আর এক সময় খারাপ পারফর্ম করছে, তার মানে হচ্ছে কনসিস্টেন্সি নাই, স্ট্যাবল না। হ্যাঁ, আমি বেশ অনেকদিন ধরে স্ট্যাবল ভাবে কাজ করে যাচ্ছি, তার মানে কোয়ালিটি ওভার টাইম বলা হয় স্ট্যাবিলিটিকে, সেটা এনশিওর করতে হবে আমাকে। না হলে বলবে যে এই লোকের তো আসলে এই সফটওয়্যার প্রোডাক্টের উপর ভরসা করতে পারছে না, এত স্ট্যাবল না, একসময় কখন যে ভালো কাজ করে আবার এই সফটওয়্যারটা কোন সময় যে ক্র্যাশ করবে আমরা জানি না, আসলে আনএক্সপেক্টেড। সো এর উপর রিলাই করা যায় না। সো রিলায়েবিলিটি ইটস টেন্ডস টু অ্যাকচুয়ালি কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো কাস্টমার স্যাটিসফাইড করতে গেলে আমাকে অ্যাকিউরেসি, কমপ্লায়েন্স উইথ স্ট্যাবিলিটি থাকাই লাগবে। এরপর সিকিউরিটি। অনেকে হয়তো বলতে পারেন যে সিকিউরিটি স্যার নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউট। না, সিকিউরিটির দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যেটা হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন, সেটা হচ্ছে ফাংশনাল। আর যেটা হচ্ছে ভাইরাস, হ্যাঁ, অ্যাটাক, ফল্ট ডিটেকশন, এই সমস্ত জিনিসগুলা হচ্ছে নন ফাংশনাল। হ্যাঁ, নাও ইন্টারঅপারেবিলিটি। ইন্টারঅপারেবিলিটি মানে কি, মানে হচ্ছে আমার সফটওয়্যারের মডিউল গুলো যেন একটার সাথে আরেকটা ইন্টারঅপারেবল হয়। আদারওয়াইজ একটার সাথে আরেকটা যদি কমিউনিকেশনের ভিতরে যদি গ্যাপ হয়, তাহলে তো আর তারা পুরো সফটওয়্যারটা আসলে কাজ করতে পারবে না। আমার যদি মাথা ব্যথা হয়, তাহলে আমার হাত পাও ঠিক মতো কাজ করতে পারে না। আমার হাতে কোনো যদি ক্ষত হয়, আমার মাথায় ব্যথা হয়, তাই না? সো টোটালটা ইন্টারঅপারেবিলিটি হওয়া লাগবে। একটা অর্গানাইজেশনের একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের যদি কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, আসলে তখন সে কোম্পানি ঠিক মতো সার্ভাইভ করতে পারবে না। সো অল 5 আর ফাংশনাল কোয়ালিটি টেস্টিং, এটা হচ্ছে একেবারে বেসলাইন টেস্টিং, এটা ছাড়া কোনো বিকল্প নাই। না, নন ফাংশনাল কোয়ালিটি টেস্টিং। এখন টেস্টিং জগতের সব থেকে বা যারা সিনিয়র টেস্টার, যারা টেস্টিং এক্সেলেন্সিতে যেতে চায়, তাদের অবশ্যই এই দিকটা বেশি নজর দিতে হবে। ওটা তো ম্যান্ডেটরি, ফাংশন টেস্টিং হচ্ছে ম্যান্ডেটরি, আর নন ফাংশনাল কোয়ালিটি টেস্টিংটা হচ্ছে এক্সেলেন্সির জন্য আমাদের এটা লাগবে। হ্যাঁ, এখন প্রথমটাই বলছে ফাংশনালিটি। তাহলে ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটের নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউট হচ্ছে ফাংশনালিটি, মানে হাউ ফাংশনাল, হাউ ফাস্ট, হাউ অ্যাকুরেট, হাউ মাচ অ্যাকুরেট। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনালিটি। দেন রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি হচ্ছে স্ট্যাবিলিটির সাথে যায় অনেকটা, তবে এই যে কোয়ালিটি ওভার টাইমকে বোঝানো হয়। রিলায়েবিলিটি আমি এইটা কাস্টমার যদি বলে যে হাউ ক্যান আই রিলাই অন ইউ, তাহলে আমাকে প্রুফ করতে হবে যে ইউ ক্যান রিলাই বিকজ অফ দিস কোয়ালিটি অ্যাট্রিবিউটস উই হ্যাভ ইন আওয়ার সফটওয়্যার। নাও ইউজিবিলিটি, ইটস এ ভেরি কমন টার্ম না? ইউজিবিলিটি ছাড়া ইউজাররা স্যাটিসফ্যাকশনই হয় না। হ্যাঁ, আমি ইজি টু ইউজ, ইজি টু রিড, ইজি টু লার্ন, হ্যাঁ, অ্যাট্রাকটিভ, হ্যাঁ, অনেক কিছু আছে, আমার ভাল লাগে সফটওয়্যারটার দিকে। আমরা যেমন
ফেসবুকের ইউজেবিলিটি বা গুগলের ইউজেবিলিটি অনেক হাই, যার জন্য আমরা ঘুম থেকে উঠেই দেখি তো কি অবস্থা, কে কয়টা লাইক দিল, তাই না? তো আমার কাস্টমার কি বলা লাগে যে আপনি ব্যবহার করেন সফটওয়্যার, আর আমরা যখন একটা সফটওয়্যার বানাই জোর করে ইমপ্লিমেন্ট করতে হয় ভাই, মানে আপনি একটু সফটওয়্যারটা যদি না চালান তাহলে অর্গানাইজেশনের ক্ষতি হয়ে যাবে, মানে অনেক মোটিভেশনাল স্পিচ দেওয়া লাগে, এবং মাঝে মাঝে আমাদেরকে ফোর্স করতে হয় ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট থেকে, না এরা তো ব্যবহার করছে না। বাট সফটওয়্যার ইউজেবিলিটি হওয়া উচিত যেন তারা আগ্রহ সহকারে সফটওয়্যারের ভিতরে বসে থাকে, অফিসে আসার সাথে সাথেই যেন সফটওয়্যারে তারা লগ ইন করে থাকে, যাতে করে এমন ফিচার গুলো নিয়ে আসতে হবে, আসলে অ্যাট্রাকটিভনেসটা এর ভিতরে খুব ইম্পর্টেন্ট ইউজেবিলিটির। নাও আসি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে আমরা সব ক্ষেত্রে বলি যে পারফরমেন্স খুব ভালো নয় সফটওয়্যারের, হ্যাঁ বেশি র্যাম লাগে, হ্যাং করে, হ্যাঁ ডিলে হচ্ছে প্রসেস করতে, সবকিছু এটার মধ্যে চলে আসে এফিসিয়েন্সির মধ্যে। Now, it's a big term is maintainability. It's a huge term. It's a totally related to software engineering. So, এই টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য সিনিয়র টেস্টারদের কনসেন্ট্রেশন থাকা উচিত হচ্ছে আমাদের এই মেনটেনেবিলিটি ইস্যুটাই। এই মেনটেনেবিলিটির ভিতরে আমাদের চলে আসবে এই সফটওয়্যারটাকে আসলে হাউ মাচ ফ্লেক্সিবল, হাউ সফটওয়্যার, এই সফটওয়্যারটা কতটুকু এনহ্যান্সেবল, কতটুকু অ্যাডাপ্টেবল সফটওয়্যার, এগুলো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে হাউ সফটওয়্যার ইজ বিল্ড। তার মানে সফটওয়্যার টেস্টারদের কাজ শুধুমাত্র প্রোডাক্টের কোয়ালিটি দেখা না, প্রোডাক্টের বলতে যেটা রান টাইম প্রোডাক্ট সেটা না, এর ডেভেলপমেন্ট প্রসেসও কতটুকু ফাইনেস্ট ওয়েতে হয়েছে, কতটুকু ভালোভাবে ডেভেলপমেন্ট প্রসেসটাকে মেনটেন করে তৈরি করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো চলে আসবে মেনটেনেবিলিটির ভিতরে। নাও পোর্টেবিলিটি, আমরা সবাই জানি পোর্টেবিলিটি মানে হচ্ছে এটা উইন্ডোজে চলে, এটা লিনাক্সে চলে, না আমার এই ব্রাউজারে চলে, ওই ব্রাউজারে চলে, মোবাইলে চলে, আইওএস এ চলে, তার মানে এনিওয়্যার উই ক্যান পোর্ট। হ্যাঁ, যেমন আমরা প্রথম পোর্টেবিলিটি শব্দটা শুনেছিলাম হচ্ছে পিডিএফ থেকে, না পোর্টেবল ডকুমেন্ট, যেটা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ, যাতে করে আমরা তখন দেখতাম যে একমাত্র এই ডকুমেন্টটা হ্যাঁ লিনাক্সেও চলে, আবার দেখি যে উইন্ডোজেও চলে, আবার সব ব্রাউজারেও ওপেন করা যাচ্ছে। তো আমাদের সফটওয়্যারটা আসলে কতটুকু পোর্টেবল, এখন পোর্টেবিলিটির রিকোয়ারমেন্টসটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে, কারণ আগে ছিল ইএক্সি ফাইল টাইপের, উইন্ডোজে চললে উইন্ডোজে চলার জন্য, লিনাক্সে চলে লিনাক্সের জন্য, হ্যাঁ এখন আবার শুধুমাত্র অপারেটিং সিস্টেমে উইন্ডোজ লিনাক্সের জন্য চললে হবে না, আমাদের অ্যান্ড্রয়েডে চলতে হবে, আইওএস এ চলতে হবে। সো আমার কতটা পোর্টেবল সেই জিনিসটা চিন্তার জন্য এখন যেমন কি জানো রিঅ্যাক্ট নেটিভ নিয়ে চলে আসছে ফেসবুক, যাতে করে এক সফটওয়্যারই ইয়েতেও চলে, কি বলে আমাদের অ্যান্ড্রয়েডেও চলে, আবার একই ডেভেলপমেন্টে অ্যাক্টিভিটিসে আমরা ইচ্ছা করে রিলিজ দিতে পারি আইওএস এ, হ্যাঁ আবার ওয়েবেও দেওয়া যায়। সো অল দ্য পোর্টেবিলিটি। এখন আমরা দেখি তো আসলে কে টেস্ট করতে পারে, কে বেসিক্যালি টেস্ট করার যোগ্য। সাধারণত আমরা দেখি মার্কেটে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কোড করতে ভালোবাসে না, তারা হচ্ছে টেস্টিং করতে আসে, আরে কোড করা লাগবে না এই জন্য আমি টেস্টার হবো। সো এই ব্যাকডোরটা বাদ দিতে হবে আমাদের। অ্যাকচুয়ালি টেস্টার আর গুরুজ, হ্যাঁ টেস্টার হচ্ছে আসলে গুরু, ডেভেলপারদের বড় ভাই। হ্যাঁ টেস্টাররা এখানে কি বলছে দেখেন প্রথম লাইনে, হু নোজ বেটার দেন হু ডাজ ইট, হু হ্যাজ ডান, তাই না? যে করেছে কাজটা তার থেকে বেশি জানতে হবে টেস্টারকে। সো বিষয়টা হচ্ছে এরকম, আমরা মনে করি যে আমরা একটু কম জানলেই হবে, না আমাদের বেশি জানা লাগবে। যেমন আমি বলি একজন টিচারের কি বলে একটা স্টুডেন্টের স্ক্রিপ্ট কে চেক করতে পারে? একজন টিচার। তো টিচার কি কম জানে নাকি? সো বিষয়টা হচ্ছে যে আমাদের ধারণা ছিল এরকম যে টেস্ট ডেভেলপাররা কোড পারে, আমরা পারি না, এই জন্য আমরা টেস্টার। নো, অবশ্যই ডেভেলপারদের বড় ভাইয়ের মতো আচরণ করতে হবে, মানে ডেভেলপারদের বড় ভাই টেস্টাররা হবে, যাতে করে সাজেশন দেওয়া যায়। না হলে কিভাবে, হাউ ক্যান আই জাস্টিফাই দেয়ার জব, তাই না? আমার যদি নলেজই না থাকে তাহলে আমার কি নলেজ থাকবে? প্রথম নলেজ হচ্ছে ডোমেন নলেজ থাকা লাগবে, যে হোয়াট আই এম টেস্টিং। আমার মনে হচ্ছে যে একটা সফটওয়্যার দিল আর আমি কিছু টেস্ট করলাম, ইনপুট আউটপুট দিয়ে দুম করে বললাম যে হ্যাঁ ঠিক আছে। আমরা দেখেছি সেভ হয়, আমরা দেখছি যে হ্যাঁ আপডেট হয়, ডিলিট হয়, রিপোর্ট ঠিক মতো আসছে, কিছু বুঝি আমরা যে আসলে রিপোর্টটার ভ্যালুটা কি। আমরা কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টেস্ট করতে গিয়ে বুঝি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি আসলে? সো আমাদের বুঝতে হবে আসলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডোমেন নলেজটা, দেন আমি ভালো টেস্টার হতে পারবো। নাও
who has attitude to ensure the quality of the product rather than conflict the team members, হ্যাঁ? তাহলে যার অ্যাটিটিউড আছে, কোয়ালিটিটাকে এনশিওর করার অ্যাটিটিউড, টেস্টারদের অ্যাটিটিউড থাকতে হবে আসলে কোয়ালিটিটাকে নিজের মতো করে, যেমন প্রোডাক্টটা হচ্ছে আমার, কাস্টমারের না। সো আমার প্রোডাক্ট ফিলিংটা এরকম, যদি আমি বলি আমি জাস্ট একটা স্ন্যাপশট দিই, যে আমি যে কোম্পানিতে টেস্টার, সেই কোম্পানিতে আমার বড় ভাই, আমার আপন ভাই একজন, সে একটা সফটওয়্যারের অর্ডার দিয়েছে। এখন আমরা চিন্তা করে দেখেন তো, আমি আমার বড় ভাইয়ের সফটওয়্যার আমার কোম্পানি থেকে বানাই দিচ্ছি, মানে আমি যেখানে চাকরি করি, তাহলে এটা কেমন করে কোয়ালিটি চেক করব আমরা? সো বিষয়টা হচ্ছে যে উই হ্যাভ টু কম্প্রিহেন্ড দ্য কাস্টমার সিনারিও ফার্স্ট। আমি কি আসলে ওন করতে পারছি কাস্টমারের ফিলিংটা? আমি কি আমার ভিতরে কি নিতে পারছি? যদি আমি নিতে পারি, দেন উই হ্যাভ দ্য অ্যাটিটিউড টু বিকাম এ রিয়েল টেস্টার, হ্যাঁ? আদারওয়াইজ আমরা করি কি, আমরা ডেভেলপারদের সাথে কনফ্লিক্ট করতে থাকি, ডেভেলপার আমাদের সাথে কনফ্লিক্ট করতে থাকে, মানে আমরা ওই একদম দা কুমড়া সম্পর্কের মতো আচরণ করতে থাকি, এবং ডেভেলপার আমাদের দেখতে পারে না, আমরা ডেভেলপারদের সাইজ করি। তার মানে অ্যাকচুয়ালি আমরা উই আর কোয়ারলিং উইথ আওয়ার টুলস, না? যে ব্ল্যাক স্মিথের কথা বলেছিলাম না, ব্ল্যাক স্মিথ ইজ কোয়ারলিং উইথ হিজ টুলস, মানে তো এরকম আমরা উই আর কোয়ারলিং উইথ আওয়ার টিমস। সো হাউ ক্যান উই এনশিওর দ্য কোয়ালিটি প্রোডাক্ট ফর দ্য কাস্টমার? অনেক বেশি সময় চলে যাবে না আমাদের এই কোয়ালিটিটা এনশিওর করা থেকে মারামারি করতে গিয়ে? সো আমাদের এই অ্যাটিটিউডটা থাকা লাগবে। তাহলে টেস্ট করতে পারবে কে? টেস্টিং সাইকোলজি থাকা লাগবে তার। নাও কত ধরনের টেস্টিং আছে দেখেন, অনেক টেস্টিং। আমরা টেস্ট করতে করতে হয়রান হয়ে যাব। ইভেন আমরা দেখি যে ডেভেলপারদের যত কাজ, তার থেকে টেস্টিং এর কাজ অনেক বেশি, অনেক বেশি। যেমন আমরা খুব সংক্ষেপে আমি একটা স্লাইডের মধ্যে নিয়ে আসছি, ম্যানুয়াল, অটোমেটেড এসব কথা আমি বলি নাই, আমি বলেছি স্ট্যাটিক টেস্টিং অ্যান্ড ডাইনামিক টেস্টিং, দুটো ব্রড সেন্স থেকে। হ্যাঁ, স্ট্যাটিক টেস্টিং হচ্ছে ওইগুলা যেগুলা হচ্ছে সফটওয়্যার রান না করেই করতে হয়। যেমন আমরা ডকুমেন্ট রিভিউ করি, আমরা ফ্লো চার্ট দেখি, তো কোড লেখা হয়নি এখনো, আমি একটা ফ্লো চার্ট বা একটা প্রসেস ফ্লো ডায়াগ্রাম দেখে যেন বুঝতে পারি যে আসলে রিকোয়ারমেন্টস অনুসারে কি এটা যায়, রাদার দেন গোয়িং ইনটু দ্য কোড। আমি জাভা দিয়ে করছি না সি শার্প দিয়ে করছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার কি আসলে এই ফ্লো চার্টটা আসলে বিজনেস রিকোয়ারমেন্টস কে ফুলফিল করে কিনা সেটা বুঝতে হবে আগে। এখন আমাদের সবার একটা কমন একটা সে থাকবে, আমরা তো স্যার এরকম ডকুমেন্টই পাই না। সো দিস ইজ, আমি প্রথমে বলে এসেছি যে কোয়ালিটি ডকুমেন্টেশন তৈরি হবে, আমাদের চাওয়া শিখতে হবে, ডেভেলপারদের কাছে বলতে হবে, বা যারা ডিজাইনার আছে, সফটওয়্যার অ্যানালিস্ট আছে, তাদেরকে বলতে হবে যে হাউ ক্যান আই টেস্ট। আমি তো বিজনেস লজিকটা যদি তোমরা একটা প্রসেস ফ্লোর ভিতরে আঁকিয়ে দিতে, তাহলে তো আমি এটা করতে পারতাম। যদি নাও পাওয়া যায়, দেন আমাদের নিজেদের বিল্ড আপ করে নিতে হবে ওই প্রসেস ফ্লোটা, দিয়ে দেখা নিতে হবে যে দেখো তো আমি করে দিছি তোমাদের এই কাজ। সো আমাদের কাজের থেকেও আমরা তাদের কাজে অনেক সময় হেল্প করব। যেমন একটা বড় ভাই বা প্যারেন্টস তার ছোট ভাই অথবা বাচ্চাকে যেভাবে তার কাজে একটু হেল্প করে দেয় না, ওরকম ভাবে হেল্প করে দিতে হবে, যাতে করে অ্যাকচুয়ালি আমাদের দুই পক্ষ তো একই কোম্পানির, ডেভেলপাররাও যে কোম্পানিতে, আমরা সফটওয়্যার টেস্টারও একই কোম্পানিতে, আমরা দুইজন মিলে, এই দুই ডেসিগনেশন মিলে আমরা কাজ করছি কার জন্য? কাস্টমারের জন্য। এখন যদি আমরা নিজেদের মধ্যে এই সিনক্রোনাইজেশন না হয়, তাহলে কাস্টমারের কাছে কি বলবো যে আমাদের ডেভেলপারদের আসলে এরা মানুষ না, ওদের জন্য আমি কাজ করতে পারছি না, এই জন্য কোয়ালিটি হয়নি, এসব বলে লাভ আছে? কাস্টমারকে কোনো লাভ নাই। সো আমাদেরকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে কাজকে, এই নাই ওই নাই বলা যাবে না। ডেটা ফ্লো অ্যানালাইসিস করা, হ্যাঁ, একটু ডিটেল আমি যাচ্ছি না, আমি জাস্ট স্ন্যাপশট দেখা দিয়েছি। তারপর বিভিন্ন কমপ্লেক্সিটি ম্যাট্রিক্স তৈরি করার একটা ব্যাপার আছে। এরপর আমি ডাইনামিক টেস্টিং এর, ডাইনামিক টেস্টিং কি, যেমন বিভিন্ন ধরনের কাভার আছে, হোয়াইট বক্স টেস্টিং এ। এর মধ্যে তিনটা ভাগ, হোয়াইট বক্স টেস্টিং, এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং, দেন ব্ল্যাক বক্স। সো আমরা সবাই জানি যে আসলে ব্ল্যাক বক্স মানে হচ্ছে আমার ভিতরে প্রসেস জানা দরকার নাই, আমি ইনপুট আউটপুট দিয়ে টেস্ট করলেই পারি যে এটা ঠিক মতো আউটপুট দিচ্ছে, ইনপুটের এগেইনস্টে আউটপুট এক্সপেক্টেড আউটকাম মিল আছে। কিন্তু হোয়াইট বক্স মানে হচ্ছে আমার এখন কোড লাগবে, কোডের ভিতরে আমি ঢুকে দেখবো যে সবগুলা লাইনস অফ কোড রান করে কিনা, সবগুলা ব্রাঞ্চ কভার করে কিনা, সবগুলা কন্ডিশন কভার করছে কিনা। এই কভারেজ গুলো না হলে তো যে কোনো সময় ডিফেক্ট একটা ধরা পড়বে রান টাইম কাস্টমার এন্ডে গিয়ে, তখন তো মান সম্মান সব যাবে আমাদের। সো হোয়াইট বক্স টেস্টিং এরও দরকার আছে। দেন
ব্ল্যাক বক্স টেস্টিং আমরা দেখছি অনেকগুলো টেস্টিং আছে, যেমন ইকুইভ্যালেন্স পার্টিশনিং টেস্টিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস টেস্টিং, স্টেট ট্রানজিশন টেস্টিং, ডিসিশন টেবিল টেস্টিং, ইউজ কেস, এরকম আরো অনেকগুলো আছে। আমি খুব অল্প কয়েকটা নিয়ে আসছি এখানে। হ্যাঁ, এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং আমাদের এখানে হয়তো বেশি হয়, যারা এক্সপেরিয়েন্স না তারাও এক্সপেরিয়েন্স টেস্টিং করে। হয়তো এক্সপেরিয়েন্স টেস্টিং এরও একটা ভালো একটা ফ্রেমওয়ার্ক আছে, এমন না যে আমি কিচ্ছু নাই বলে আমি এক্সপেরিয়েন্স একজন, আমি তোমাদের কিছু টেস্ট করে বলে দিলাম যে না ঠিক আছে ওকে, খাবার খেয়ে টেস্ট করার মতো চোখ বন্ধ করে বললাম যে না ফাইন, জাস্ট এরকম না বিষয়টা। হ্যাঁ, সো এইটাও একটা আছে কি বলে আমাদের ফ্রেমওয়ার্ক আছে। তারপরে কত ধরনের লেভেল অফ টেস্টিং আছে আমাদের, যেমন ইউনিট টেস্টিং বলি, বা বিশেষ করে টেস্টিং জগতের নাম হচ্ছে আসলে কম্পোনেন্ট টেস্টিং, তারপর ইন্টিগ্রেশন টেস্টিং, তারপর সিস্টেম টেস্টিং, দেন অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এই সব লেভেলের টেস্টিং গুলো আমাদের করা লাগবে। দেন আমরা এখন টুলস এর দিকে যাই, যে টুলস অ্যাকচুয়ালি কত ধরনের টুলস, এইগুলো সাধারণত খুব অল্প কয়েকটা টুলস নিয়ে আসছি যেটা বাংলাদেশে বেশি ব্যবহার হয়। জিরা ব্যবহার হচ্ছে ইস্যু ট্র্যাকিং এর জন্য, সেলিনিয়াম ব্যবহার হচ্ছে ফাংশনাল টেস্টিং এর জন্য, জেমিটার ব্যবহার হচ্ছে পারফরমেন্স এর জন্য, অপিএম হচ্ছে মোবাইল অ্যাপের জন্য, রেডমাইন ইউজ হচ্ছে ইস্যু ট্র্যাকিং এর জন্য। দেন হ্যাঁ, জিরার অবশ্য ডেভেলপমেন্ট সাইডে আরো অনেক কিছু ব্যবহার আছে, কিন্তু টেস্টিং এর ক্ষেত্রে আমরা ইস্যু ট্র্যাকিং হিসেবে ব্যবহার করি। এরকম অনেকগুলো টেস্টিং এর টুলস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের কাজের জন্য। নাও আসলে শিখবো কি করে? প্রথম জিনিস আমি যেটা বললাম যে টেস্টিং অ্যাকচুয়ালি বিশাল একটা ফ্রেমওয়ার্ক। তাহলে আমরা কোথা থেকে শিখবো, কি করে শিখবো, এটা শেখার পদ্ধতিটা কি? যেমন আমরা তো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে শিখি, এই শেখা আর ইউনিভার্সিটিতে পড়ে শেখার মধ্যে পার্থক্য আছে, তাই না? আমরা হয়তো একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম ওই ল্যাঙ্গুয়েজের উপর, কিন্তু ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েট তারা 4 বছর ধরে অনেক গ্রাউন্ড ওয়ার্ক করে পড়াশোনা করে তারপরে একটা কিছু দাঁড় করায়, যার ফলে ওটা হচ্ছে একটা ইউনিভার্সিটির একটা গ্রাজুয়েট হচ্ছে পাহাড়ের মতো আস্তে আস্তে বড় হয়। আর আমি যদি শুধু একটা ল্যাঙ্গুয়েজ শিখি তাহলে তখন হয়ে যাবে হচ্ছে সুপারি গাছের মতো লম্বা হবো আমি। সো কোনটা সাস্টেনেবল? সাস্টেনেবল হচ্ছে ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা, তারা যদি আবার একটা ভালো একটা ফ্রেমওয়ার্ক শিখে যায় তাদের স্ট্রেংথ আরো অনেক বেশি হবে। নাও তাহলে আমাদের একটা স্ট্যান্ডার্ড টেস্টিং কোর্সের দরকার, যে কোর্সের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই বিষয়গুলোকে ভালোভাবে একদম প্রসিডিউরাল অনুসারে শিখতে পারি। যেমন কোর্সের কোয়ালিটি স্ট্যান্ডার্ডস আর এ ভ্যালুয়েবল কম্পোনেন্ট ফর ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কারিকুলাম। তার মানে কি, আমার অবশ্যই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ওই যে মানধাত্তা আমলের বিষয়গুলা যেন আমরা না করি, রাদার দেন একদম কারেন্ট কাটিং এই যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলা নিয়ে যেন আমরা কাজ করি। স্ট্যান্ডার্ড কোর্স ক্রিয়েট কনসিস্টেন্সি অফ ইউর লার্নিং কার্ভ অ্যাকর্ডিং টু দ্য ইন্ডাস্ট্রি নিড। তার মানে একটা লার্নিং কার্ভ থাকতে হবে আমার, যে আমি আচ্ছা ঠিক আছে আমি একটা ফাউন্ডেশন লেভেল শিখলাম, এরপর আমি একটা অ্যাডভান্স লেভেল শিখলাম, এরপর এক্সপার্ট লেভেল শিখলাম। হ্যাঁ, এরকম প্রত্যেকটা বিষয়ের ভিতরেই কিন্তু আমাদের ওই একটা লার্নিং কার্ভ থাকে। যেমন আমরা কি বলে গ্রাজুয়েশন করেছি, এরপর মাস্টার্স করতে পারি, এরপর পিএইচডি করতে পারি। হ্যাঁ, একটা লার্নিং কার্ভ থাকে। সো এই টেস্টিং এর জগতে একটা লার্নিং কার্ভ থাকা লাগবে যাতে করে এটি আরো এক্সেলেন্সিতে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, ইটস এ হিউজ ম্যাটার অফ ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ সার্টিফিকেট হওয়া লাগবে। এটা এটা বড় একটা ম্যাটার, কিন্তু যে আমার যদি আমি একটা রেকগনিশন বা আমার একটা স্কিল সেট তৈরি হলো টেস্টিং এর, এটা কি হু রেকগনাইজ দিস? আমি কি সুযোগ পাবো সবাইকে মুখে বলে বলে বেড়ানোর জন্য, নাকি আই নিড এ সার্টিফিকেট? আমি গ্রাজুয়েশন সার্টিফিকেট নিই কেন? আমি ওর থেকে বেশি কাজ করতে পারি, এরকম স্টুডেন্টও আছে। যেমন আমরা দেখতে পারি রবীন্দ্রনাথের সার্টিফিকেটে কেউ কথা গুনে না, নজরুলের কি পড়াশোনা করছে সেটা জানার দরকার নাই। হ্যাঁ, ইভেন হুমায়ুন আহমেদ যা করেছে, তার যে লাইনে পড়াশোনা করছে সে লাইনে কাজ খুব একটা করে নাই, করছে তার কি বলে সাহিত্য রচনা দিয়ে তার বাকি জীবনটা শেষ করেছে। তার মানে কি আসলে আমরা কি অ্যাকচুয়ালি আমরা কি যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা শো করবো কি করে? আমাকে ইন্টারভিউতে ডাকার জন্য তো তার আমার সুইটেবল লার্নিং ফ্রেমওয়ার্ক থাকা লাগবে। তার মানে আমরা আসলে স্ট্যান্ডার্ড কোর্স বলতে কি বোঝায়? আমি শুধুমাত্র ফ্রেমওয়ার্ক আমাকে কে বলে দেবে? এই টেস্টিং ফ্রেমওয়ার্ক
বলার জন্য কি ওয়ার্ল্ডে আসলে এরকম বড় কোনো কিছু ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কটা আসলে কি সেটা জানা লাগবে আমাদের। যেমন আমরা ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে প্রথম 2006 সাল থেকে আইএসটিকিউবি। আইএসটিকিউবি হচ্ছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ড। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় বোর্ড যারা সফটওয়্যার প্রফেশনালদের, সফটওয়্যার টেস্টিং প্রফেশনালদের সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং বডি বলে এটাকে। এটা একটা হিউজ বডি। এটা আমার খুব সৌভাগ্য হয়েছে এদের সাথে আসলে কাজ করার জন্য। আমি এই কি বলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কত 120টা কান্ট্রিতে এই সফটওয়্যার টেস্টিং বোর্ডের মেম্বাররা আছে। ইভেন বাংলাদেশে একটা মেম্বার বোর্ড যেটা নাম হচ্ছে অ্যাকচুয়ালি বিএসটিবি, বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড। হ্যাঁ, এটা বাংলাদেশের পার্ট এটা। সো এটা আইএসটিকিউবির একটা মেম্বার বোর্ড হিসাবে আমরা কাজ করছি। এরকম প্রত্যেকটা দেশে 120টা দেশে এই মেম্বার বোর্ড আছে। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফোরাম, বিশাল বড় ফোরাম একটা বডি। এটা দেখেন অনেকগুলো লেভেল আছে। একটা সার্টিফাইড টেস্টার ফাউন্ডেশন লেভেল, এর পরের উপরেরটা আসছে হলো অ্যাডভান্স লেভেল, তারপরে হচ্ছে এক্সপার্ট লেভেল। এরপর আবার স্পেশালাইজড কিছু লেভেল আছে, এরিয়া আছে, যেটাকে বলা হচ্ছে স্পেশালিস্টের জন্য, এদিকে আছে অ্যাজাইলের জন্য। এই ফ্রেমওয়ার্কটা আমি যখন জয়েন করছিলাম এখানে 2009 সালে, তখন শুধু মাঝখানের এই কোর লাইনটা ছিল, অ্যাজাইল ছিল না, স্পেশালাইজড এই কোর্সও ছিল না। বাট আমাদের যে কেউই টেস্টিং জগতে আসুক না কেন, তাকে শুরু করতে হয়েছে ফাউন্ডেশন লেভেল থেকে। So foundation level is mandatory to go into in different track software testing এর, because এই ফাউন্ডেশন লেভেল এর ফাউন্ডেশন একদম পুরা ফ্রেমওয়ার্কটা বলে দেওয়া আছে যে আসলে হাউ সফটওয়্যার টেস্টিং করতে হবে। এই জিনিসগুলো খুব এলাবোরেটলি সুন্দর করে বোঝানো আছে এই ফ্রেমওয়ার্কে। আমরা একটা আইএসটিকিউবির একটু ডেটা দিয়ে দেখি যে এ পর্যন্ত আমরা এই আইএসটিকিউবি হচ্ছে প্রায় 9,20,000 এক্সাম হয়েছে, তার ভিতরে 6,73,000 সার্টিফিকেশন হয়েছে 120টা দেশের মধ্যে। তো এদের কথা আমি এই জন্য বলছি যে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের সব থেকে বড় অ্যাওয়ার্ডিং বডি হচ্ছে এরা, এবং এদের সাথে আমার একটু যোগাযোগ আছে হচ্ছে যে ফাউন্ডেশন লেভেলের ওয়ার্কিং গ্রুপের মেম্বার হিসেবে আমি কাজ করেছি, এবং লেটেস্ট যে সিলেবাসটা তৈরি হচ্ছে এই সিলেবাস কমিটিতে আমি ছিলাম। হ্যাঁ, যার জন্য এই এদের অ্যাক্টিভিটি গুলা বোঝাটা বা দেখাটা আমার জন্য সৌভাগ্য হয়েছিল, এবং এদের কোয়ালিটি এনশিওর করার ব্যাপারে যে পরিমাণ ফ্রেমওয়ার্ক এরা তৈরি করে রাখছে, এবং ওয়ার্ল্ডের বড় বড় যারা টেস্টিং প্রফেশনাল আছে, যারা গুরুজ, তাদের সাথেও আমার দেখা হয়েছিল। আমি 2015 সালে চায়নাতে সাংহাইতে গেছিলাম হচ্ছে একটা জেনারেল অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করার জন্য বাংলাদেশ বোর্ড থেকে। তো সেখানে যে টপমোস্ট গুরু যারা ছিল, যেমন আমি একজনের এক্সাম্পল দিয়েছি, একদম কোর লেভেলের এক্সপার্ট লেভেলের একজন গুরু যে চেয়ারপারসন ছিল, উনি গ্রাহাম বাথ, জার্মানির, ওরা টেস্টিং বস বলা হয়, ওয়ার্ল্ডের টেস্টারদের মধ্যে বস তাকে। তো তাকে আমি প্রশ্ন করেছিলাম, হু ইজ এনশিওরিং ইয়োর কোয়ালিটি, ইয়োর ইকুয়ালিটি অফ দ্য process of the ISTQB, who is going to check the quality? তো সে আমাকে একটা চেকলিস্ট পাঠিয়ে দিয়েছিল, যে কোয়ালিটি চেকলিস্ট। হ্যাঁ, তো ওই চেকলিস্ট দেখে আমি অবাক হয়ে গেছি যে একটা সিলেবাস কিভাবে তৈরি করতে হয়, তারা যেভাবে কাজ করেছে। বিশ্বাস করেন আপনারা, এই যে ফাউন্ডেশন লেভেলের সিলেবাসটা 2018 সালে রিলিজ হলো, এইটা কাজ শুরু হয়েছিল 2015 সাল থেকে। 2015 সাল থেকে, হ্যাঁ, এই প্রায় 3 বছর ধরে একটা 96 পেজের একটা সিলেবাস তৈরি হয়েছে। সো তার মানে তারা যে পরিমাণ কোয়ালিটিটা এনশিওর করে, এটা দেখে আমি আসলে এদের প্রতি আমি একটু দুর্বলতা প্রকাশ করছি, যার জন্য এই স্লাইডটা এখানে নিয়ে আসলাম আমি। এখন এদেরই টেস্টিং বোর্ড হিসাবে অ্যাকচুয়ালি বাংলাদেশে রোল প্লে করছে হচ্ছে ড্যাফোডিল থেকে। আসলে এটা ইনিশিয়েট করা হয়েছিল, যার জন্য ড্যাফোডিল এখনো পর্যন্ত একটা অথরাইজ ট্রেনিং সেন্টার হিসাবে এবং এই টোটাল বোর্ডের দায়িত্ব নিয়ে আছে। আমি এই বোর্ডেরই হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার একজন। তো এই বোর্ড থেকে বেসিক্যালি আইএসটিকিউবির সিলেবাসের সমস্ত বিষয়গুলা কন্ট্রোল করা হচ্ছে। আমরা এবার দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি সফটওয়্যার প্রফেশনালদের গুরুত্ব, এবং তার গুরুত্ব আমরা বুঝি কি করে? আমরা পড়াশোনা করি হচ্ছে, আমরা দেখি যে কে কত টাকা বেতন পায়। এই কে কত টাকা বেতন পায় এই বিষয়টা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট না? যে আমরা যত বড় নলেজই হোক না কেন, অনেক বেশি কি বলে নিয়ে আসি, কোয়ালিফিকেশন নিয়ে আসি, আসলে এটা ওয়ার্ল্ড আমাকে দেখে হচ্ছে যে কত টাকা আমি ইনকাম করি।
তো সফটওয়্যার টেস্টারদের জন্য দেখেন ইউএসএ তে মান্থলি স্যালারি, এটা কিন্তু সরি হ্যাঁ মান্থলি স্যালারি 6 লাখ টাকা, আর জাপানে হচ্ছে 4 লাখ টাকা, আমি এটা রাউন্ড করে রাখছি, প্লাস মাইনাস হবে। আর ইউরোপে হচ্ছে 5 লাখ টাকা মতো স্যালারি হচ্ছে সফটওয়্যার প্রফেশনালদের। তো সফটওয়্যার প্রফেশনালদের গুরুত্ব ওরা যেভাবে বুঝে, এখনো হয়তো বাংলাদেশের লোকজন অতটা বুঝে নাই। আমি বেসিসের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে প্রায় 1100 প্লাস, কিন্তু খুব ওরিড যে এই 1100 প্লাস সফটওয়্যার কোম্পানিতে কতজন টেস্টার আছে আসলে এটা দেখার বিষয়। আর সফটওয়্যার আমরা এই 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 সেশন থেকে যতটুকু বুঝতে পারলাম যে সফটওয়্যার টেস্টিং ছাড়া যদি আমরা কোনো প্রোডাক্ট লঞ্চ করি, কোনো প্রোডাক্ট যদি রিলিজ দিই, আসলে কাস্টমারের কাছে স্যাটিসফাইড অবস্থায় যাওয়া সম্ভব না, যার কারণে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলা ঠোক্কর খেতে থাকছে, যার কারণে বড় কিছু করতে পারছে না। আর বড় কিছু করতে গেলে সফটওয়্যার টেস্টার ছাড়া সম্ভব নয়। সো ইভেন আমাদের আউটসোর্সিং এর জন্য বাংলাদেশ যদি গুরুত্ব না দেয়, বাংলাদেশ যদি গুরুত্ব নাও বোঝে, তবে আশার আলো যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সফটওয়্যার টেস্টিং এর উপরে খুব ভালো একটা মুভ করেছে, যার জন্য কিন্তু আইসিটি টাওয়ারে একটা সফটওয়্যার টেস্টিং উইং আছে বিশাল বড়, যেটার জয়েন্ট সেক্রেটারি হচ্ছে যে আমার স্টুডেন্ট ছিল। এবং এই সারা বাংলাদেশের গভর্নমেন্ট লেভেলে যতগুলো সফটওয়্যার তৈরি হচ্ছে এরা টেস্ট করে। হ্যাঁ, ইভেন বাংলাদেশের সফটওয়্যার টেস্টিং এর যেন আরো একটু প্রমোশন ভালো হয় তার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট কাজ করেছে। হাইটেক পার্ক কিন্তু আমাদের বেশ কয়েকটা কোর্স ফ্রি স্টুডেন্টদের পেমেন্ট দিয়ে কোর্স করিয়েছে, যদি এখন ওটা বন্ধ হয়ে গেছে, যদি আবার চালু হয় সে তো হবে, কিন্তু মনে হয় না খুব রিসেন্টলি এটা আবার চালু হতে পারে, কারণ হচ্ছে গভর্নমেন্টের ফান্ডের ব্যাপার আছে এটাতে। তো আমাদের আউটসোর্সিং জব আমার মধ্যে নিতে পারি সফটওয়্যার টেস্টিং, এটা বিশাল মার্কেট। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে সার্চ করে দেখেন যে সফটওয়্যার টেস্টিং এর উপর কি পরিমাণ জব আছে। কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে সফটওয়্যার প্রফেশনালদের এটা খুবই সংখ্যায় আমরা কম, কারণ হচ্ছে সবারই একটা ইন্টেনশন থাকে যে উইল ক্রিয়েট, তো উইল ক্রিয়েট মানে হচ্ছে আমরা কোড করতে পারি, কোড করা না করা পর্যন্ত মনে হয় যে আমরা আসলে ক্রিয়েট করছি না। এখন আমরা একটা এক্সাম্পল দিতে চাই, একটা বিল্ডিং করার জন্য যে রাজমিস্ত্রিরা কাজ করে না, সো ওই রাজমিস্ত্রি আসলে বিল্ডিং ক্রিয়েট করছে নাকি আর্কিটেক্ট করে? আর যে যে আর্কিটেক্টেরও বড় যারা আছে, যারা হচ্ছে আসলে এটাকে এনশিওর করে, টেস্টিং করে, তারা কত বড়? সো অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এই হীনমন্যতা থাকা যাবে না যে আমরা আসলে কোর পিপল না, আমরা আসলে কোর পিপল আমরা নিজেরাই বুঝছি না। যেমন ঈগল যদি কাকের ঘরে বড় হয়, তাহলে সে মনে মানে তার মাথায় থাকে না যে আমি আসলে ঈগল ছিলাম, আমার তো ঈগলের জন্ম, আমি কাকের মতো আচরণ করে বেড়াচ্ছি। সো আমাদের উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদের ভ্যালুটা হচ্ছে অনেক বড়, আমাদের ইম্প্যাক্টটা অনেক বড়, কিন্তু আমরা না বোঝার কারণে আমরা নিজেদেরকে নিজেরা খাটো করে রাখছি। সো থ্যাংক ইউ ফর দ্য সেশন, আপনাদের অনেক মূল্যবান সময় আমি নষ্ট করলাম মনে হয়। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন এখন, যে কি করতে হবে আমাদের। স্যার আমি শাশ্বতী সরকার বলছিলাম। জি বলেন। হ্যাঁ স্যার, আমি হচ্ছে আইটি গ্রুপের এক্সাম দিতে চাচ্ছিলাম, যার কারণে আমি ডিআইটি তে কন্টাক্ট করছি লাস্ট কিছুদিন আগে, 3-4 মাস আগে হবে। তখন হ্যাঁ মানে আপনারই একজন স্টুডেন্ট ছিলেন, যে আপনি একটা আপু যে সবচেয়ে হাইয়েস্ট স্কোর পাইছে, আপনার সম্পর্কে অনেক কথা হচ্ছে, ওনার কাছে যে 92 পয়েন্ট নাজিয়া আপু, নাজিয়া হ্যাঁ আইনস্টিটিউটে খুব ভালো রেজাল্ট করছে। তো ওই আপুর সাথে কথা হইলো, তো আপু তারপর আমাকে সাজেস্ট দিল, বললো যে এরকম, তো আপনার নাম বললেন যে স্যার খুব ভালো ক্লাস নেয়, আপনি যদি ওনার ক্লাসটা করতে পারেন তাহলে যেমন আপনি মোটামুটি কনফার্ম থাকবেন যে আপনার ভিতরে টেস্টিং এর যত মানে কনফিউজিং যত ব্যাপার আছে সব চলে। এরকম একটা টেস্টিং এ অনেক কিছু থাকে না যে কনফিউজিং বা একটু মানে শিওর হওয়া যায় না, কনফার্ম হওয়া যায় না, মানে বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায়। তারপর আমি এটা শোনার পর ডিআইটি তে জাহিদ হাসান স্যারের সাথে কন্ট্যাক্ট করছি। তো স্যার বললো যে আমাদের এই কোর্সটা আবার কবে শুরু হয়, তো এটা তো আসলে কনফার্ম না।
এখন স্যার আমি কি করব, আমার এক্সামটা দেওয়া দরকার। আমরা খুব রিসেন্টলি রিআইটিও তো রিসেন্টলি একটা কোর্স শুরু করতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওখানে আপনি এনরোল হতে পারেন। আপনি যোগাযোগ করেন হচ্ছে ওই যে খোকন সাহেব আছে ডিআইটি যে হোস্ট করছে, যে তারা আপনাকে ওই যে ইমেলে জানাই দেবে হচ্ছে যে কবে কি কোর্স হতে পারে। স্যার আপনি কি 300 আওয়ার্স এর কোর্সটা কত বলছেন? আইএসটিকিউবির? হ্যাঁ, না 300 আওয়ার্স এর একটা কোর্স আছে, ডিআইটি তেই করতেছে। হাইটেক পার্কের আন্ডারে যেটা ছিল। হ্যাঁ 300 আওয়ার্স এর। ও 300 আওয়ার্স এর না, ওটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য। আর আরেকটা ছিল হচ্ছে 40 আওয়ার্স এর জন্য। ওই 40 আওয়ার্স এর হচ্ছে টেস্টিং এর কোর্স। হ্যাঁ স্যার আমি ওইটাই করতে চাচ্ছি, যে কোর্সটা করে আমি একটু এক্সামটা দিতাম একটা। ওই তো আইএসটিকিউবির যে এক্সামটা, হ্যাঁ বুঝতে পারছি, যে 40 আওয়ার্স এর কোর্সটা, ওই কোর্সটাই তো আমরা সম্ভবত হাইটেক পার্ক আর লঞ্চ করছে না এখন, ওই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ওখান থেকে লঞ্চ করবে খুব রিসেন্টলি। তো সেখানে আপনাকে জানানো হবে তাহলে এটা নোট নিয়ে স্যার এই কোর্সটা তো আপনি নিচ্ছেন না স্যার? আর কোনো প্রশ্ন? ডিআইতে অন্য কেউ নেয় না, আমি নিই। আচ্ছা স্যার, তাহলে একটু কাইন্ডলি আমাকে একটু যদি ইনফর্ম করা হয় আমি খুব গ্রেটফুল থাকবো। আমি আপনার মানে আপনার ক্লাসটা এক্স্যাক্টলি করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার মেইন ইন্টেনশন। সজীব একটা নোট রাখো। শাশ্বতী সরকার রুম্পা। ম্যাডাম আপনি কি রেজিস্ট্রেশন করেছিলেন না? হ্যাঁ আমার রেজিস্ট্রেশন করা আছে। ম্যাডাম আমরা যথাসময়ে আপনাকে মেইল করে সব আপডেট জানিয়ে দেওয়া হবে, কখন থেকে কোর্স হবে এবং সবকিছু। রাশেদ স্যার তাহলে থ্যাংক ইউ, এটাই আর কি। ওকে আচ্ছা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কমপ্লিমেন্ট। আরো কয়েকটা কোশ্চেন ছিল আমাদের, হচ্ছে গিয়ে মেসেজে ছিল। আচ্ছা, ফারহানা শারমিন ওরিন করেছিল, হাউ মেনি লেভেল বিএসটিবি সাপোর্ট ফর দিস সার্টিফিকেশন? ও বিএসটিবি এখন ফাউন্ডেশন লেভেল, অ্যাডভান্স লেভেল পর্যন্ত দিতে পারে সাপোর্ট। কারণ এই লেভেলগুলো হচ্ছে আমাদের যারা সাপোর্ট দিতে পারে তাদের জন্য এই দেশে ওই ধরনের যারা সার্টিফাইড হয়েছে তারা এই কোর্সগুলো নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং অ্যাজাইল মোবাইল টেস্টিং এর একটা ইয়ে আছে সেলিনিয়াম দিয়ে, অপিয়াম দিয়ে, তো ওটাও আমরা নিতে পারি ডিআইটি তে। ইমরান কবির জানতে চেয়েছিল হাউ মাচ ইট কস্ট ফর আইএসটিকিউবি ট্রেনিং কোর্স এন্ড ফর ভেন্ডর এক্সাম? নরমালি অ্যাকচুয়ালি কোর্সের ফিটা বাংলাদেশে এতই কম নি আমরা। অ্যাকচুয়ালি এটাকে আসলে চালু রাখার জন্য আমরা এখান থেকে কোনো বিজনেস করি না, আমরা জাস্ট প্রমোশনের জন্য। আইএসটিকিউবির সাথে আমাদের যে একটা মেম্বার বোর্ড আছে, এই বোর্ডের একটা আমাদের অ্যাক্টিভিটিও দেখানো দরকার আছে, যে আমাদের বাংলাদেশের লোকজন আসলে এটার উপযুক্ত কিনা এই মেম্বার বোর্ড হওয়ার। তো তার জন্য আমরা অনেক কম কস্ট নিই। আমি কতটা কম কস্ট নিই সেটা বোঝানোর জন্য বোঝাতে পারি যে এই 40 আওয়ার্স এর কোর্স যদি কেউ আমেরিকায় করতে চায়, এএসটিকিউবিতে আমেরিকান সফটওয়্যার টেস্টিং বোর্ডের ওখানে, তাদের ওখানে লাগে হচ্ছে প্রায় 4 লাখ টাকা 40 আওয়ার্স এর কোর্স। কানাডায় লাগে 2.5 লাখ টাকা। ইন্ডিয়াতে সম্ভবত লাগে হচ্ছে ওদের ওখানে প্রায় 1.5 লাখ টাকা মতো। আমরা নেই হচ্ছে মাত্র 15,000 টাকা। তো তার মানে কি অ্যাকচুয়ালি এটা ফ্রি অফ কস্টই বলা যায়। 40 আওয়ার্স এর কোর্স মানে একটা লম্বা কোর্স, এবং এই কোর্সটা 15,000 টাকা। তাও এই প্যান্ডামিক সিচুয়েশনে এখন যদি যে কোর্সটা মনে হয় আমাকে বললো যেটা লঞ্চ করতে যাচ্ছে অনলাইনে, যেটা হচ্ছে এই গুগল মিটেই হবে, আমি হয়তো বাসায় বসেই ক্লাস নেব এরকম করে, সেই ক্ষেত্রে একদম 50% কস্ট মনে হয় নেওয়া হবে এখন। জি স্যার। আচ্ছা স্যার, রিজবি রহমান হচ্ছে কি জানতে চেয়েছিল ড্যাফোডিল থেকে কোর্স করলে জব পাওয়ার পসিবিলিটি কতখানি? অ্যাকচুয়ালি জব পাওয়ার জন্য কোনো গ্যারান্টি আমরা দিই না। আমরা মোটামুটি দিই হচ্ছে সার্টিফিকেশনটা পাওয়ার মতো অ্যাবিলিটি তৈরি করে দিই। আর অ্যাকচুয়ালি যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টারদের হিউজ ডিমান্ড আছে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলাতে, এবং আমার কাছে বহু কোম্পানি খুঁজে যে স্যার আপনি যদি কোনো স্টুডেন্ট পাঠাতে পারতেন।
তো আমি অনেক স্টুডেন্টকে পাঠিয়েছি বিভিন্ন জায়গায়। তো ড্যাফোডিলের সফটওয়্যার উইং এ অলরেডি যে টেস্টিং মানে তো এমন না যে জবটা টেস্টিং যতগুলা পাস করবে সব ড্যাফোডিলকে দিতে হবে। সো ড্যাফোডিলে যদি কোনো জব সার্কুলার হয়, অবশ্যই সার্টিফাইড এখান থেকে যারা হচ্ছে তাদেরকে তো গুরুত্ব বেশি দেওয়া হবে, এটাই স্বাভাবিক। স্যার, দুটা কোশ্চেন আমি একসাথে হচ্ছে গিয়ে নিতে যাচ্ছি। যে একজন জানতে চেয়েছে যে কোডিং এক্সপিরিয়েন্স না থাকলে কি টেস্টিং এ কাজ করা যাবে কিনা, আর একজন সাথে সাথে হচ্ছে গিয়ে যে ফ্রেশারদের জন্য কোন টেস্টিং শেখাটা জরুরি, ম্যানুয়াল আর অটোমেটিক টেস্টিং? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কোডিং জানা লাগে হচ্ছে মিনিমাম লেভেলে। ডেভেলপারদের কোড করার থেকেও কোডিং এর কনসেপ্টটা আসলে একটু বোঝা উচিত, যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা বোঝা উচিত। কনসেপ্টটা বুঝলে অ্যাটলিস্ট এর সাথে কমিউনিকেট করা যায় ডেভেলপারদের সাথে। তো একটা রুল আছে, কি বলে আমাদের রুলসই আছে যে সফটওয়্যার টেস্টারদের মিনিমাম লেভেলের বেসিক নলেজ অফ কোডিং জানা লাগবে, প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে। আর কি বলে এর জন্য আর ডেভেলপারদের জন্য বেসিক নলেজ অফ সফটওয়্যার টেস্টিংও থাকা লাগবে। তো একেবারে না থাকলে হবে না। যেমন আমরা যদি বলি সফটওয়্যার টেস্টার যদি শুধুমাত্র ব্ল্যাক বক্স টেস্টিং এর জন্য, যারা বিজনেস প্রসেস বেস টেস্টিং করে তাদের জন্য আসলে কোডিং লাগে না। কারণ হচ্ছে তারা শুধুমাত্র ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে টেস্টিং করবে। হ্যাঁ, যেমন আমি বলতে পারি এরকম যে আমার আমি ওই একটা সফটওয়্যার বানাইছি, ধর অ্যাকাউন্টিং সফটওয়্যার। তো বাংলাদেশ আইসিএবি যারা হচ্ছে কি বলে আইসিএমএ বা আইসিএবি যারা অ্যাকাউন্টিং প্রফেশনাল এক্সপেরিয়েন্স যারা, বা কোনো একটা অর্গানাইজেশনের বড় ধরনের অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং এর যারা ম্যানেজার বসে আছে, তারা জানে যে তার বিজনেস ডোমেন নলেজ অফ অ্যাকাউন্টিং সিস্টেম। তাদের যদি বলি যে আমার এই সফটওয়্যারটা টেস্ট করে দেন, তো তাদের কোডিং জানা লাগবে না। তারা শুধুমাত্র উপর থেকে টেস্ট করে 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 বিজনেস প্রসেস বেস টেস্ট বলে এটাকে, সেই টেস্ট করলে সেটা করতে পারে ওই লেভেলের টেস্টিং গুলা, যেটা ইউআই দিয়ে টেস্ট করা অ্যাকচুয়ালি, যেখানে কোডিং দরকার নাই। একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে কোনটা শুরু করব না। অ্যাকচুয়ালি আমি স্লাইডে দেখাই দিচ্ছি যে শুরুটা হচ্ছে ফাউন্ডেশন লেভেল, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। কেউ যদি বলে যে না আমি শুধুমাত্র এই টুলটা শিখতে চাই, দিস ইজ নট টেস্টিং। আমি যদি এখন বলি যে আমি আর্কিটেক্ট হতে চাই, তো আর্কিটেক্ট হতে গেলে আমাকে ওই আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। আর আমি যদি বলি আর্কিটেক্টের কাজ করতে চাই, অটোকড শিখলে হবে না, ওই অটোকড শিখে আর্কিটেক্ট হওয়া যায় না। তো টেস্টার হতে গেলে টেস্টিং পড়া লাগবে। সবার উদ্দেশ্যে বলতে চাই। হ্যাঁ বলো। অটোক্যাড কাদের জন্য? যারা হচ্ছে আর্কিটেক্ট তাদের জন্য অটোক্যাড না। অটোক্যাড শিখে আর্কিটেক্ট হওয়া যায় না, আর্কিটেক্টের জন্য অটোক্যাড এসে টুলস হিসাবে কাজ করে। আদারওয়াইজ ওই যে চাকুর মতো হবে, একটা ছুরি যদি ডাক্তারের হাতে থাকে সে অপারেশন করতে পারে, মানে কি ছুরি পারে নাকি? এখন তো কষায়ও তো ছুরি চালাইতে পারে, তার মানে কষায় তো আর ডাক্তারি করতে পারবে না, ওই অপারেশন করতে পারবে না, ডাকাতও পারবে না, পারবে হচ্ছে ডাক্তার, কারণ তার ওই ছুরি চালানোর নলেজ আছে। বুঝতে পারলাম? আর কোনো প্রশ্ন? আচ্ছা, সকলের একটা কমন কোশ্চেন দেখতে পাচ্ছি যে আমাদের ইনফরমেশন গুলা কোথায় পাবো নেক্সট ব্যাচ অর এক্সামের। সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা কাইন্ডলি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ফেসবুক পেজের সাথে থাকেন, অথবা আমাদের হচ্ছে গিয়ে একটা ফেসবুক গ্রুপ আছে ডক্টর টেস্টিং এর, অথবা রাশেদ স্যারকে ফলো করেন। সব মানে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে সবগুলো ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। আর আপনারা রেজিস্টার যে মেলটা করেছিলেন, যে মেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, আমরা ওই মেলের ভিতরে হচ্ছে গিয়ে আপডেট জানিয়ে দেবো টাইম টু টাইমে। ইনবক্সে লিংকটা দিয়ে দিলে সুবিধা হতো, সবাই তাহলে দেখতে পারবো আমরা কোন লিংকে গেলে সব ডিটেইলসটা পাবো। আচ্ছা, আমি তাহলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির ফেসবুক পেজের লিংকটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটা কোশ্চেন ছিল যে এনরোল করার জন্য হচ্ছে কি বেসিক রিকোয়ারমেন্টস কি হতে পারে, কি কি লাগতে পারে? অ্যাকচুয়ালি বেসিক কোনো রিকোয়ারমেন্টস নাই, আমি বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এগুলো পড়ে এসছে তাদের তো আর রিকোয়ারমেন্টস বলার দরকার নাই। আর যারা হচ্ছে অন্য লাইনে পড়াশোনা করে এসেছে তারাও হতে পারবে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে একটু মনোযোগটা বেশি লাগবে ওদের। আমার অনেক স্টুডেন্ট আছে যেমন MBA করে আসছে, একজন মেডিকেল ডক্টরও আমার স্টুডেন্ট আছে, একজন বাংলাদেশের সচিব আছে একজন আমার স্টুডেন্ট,
অ্যাকচুয়ালি তারা টেস্টিং শিখছে যে কারণে, এরা শিখতে আসলে আমি খুব সহজে বুঝে ফেলি যে কেন। কারণ হচ্ছে তার কোনো আত্মীয় আছে আমেরিকায়, তারা বলছে যে ভাই তুমি অ্যাটলিস্ট একটা সফটওয়্যার টেস্টিং এর সার্টিফিকেট নিয়ে আসো, তাহলে তোমাদের জব পেতে কোনো সমস্যা হবে না, না হলে অড জব করে বেড়াতে হয় ওখানে গিয়ে। তো তার মানে ওখানে সফটওয়্যার টেস্টারদের কি পরিমাণ গুরুত্ব এখন বোঝা গেল, যে মেডিকেল ডক্টর সে আসছে হলো এই কি বলে টেস্টিং এর ইয়ে করতে। নিউ জার্সির একজন মহিলা প্রায় তাও এখন থেকে 5-6 বছর আগে আসছিল, তখন ওনার এজ ছিল হচ্ছে 51 বছর বয়স। উনি টেস্টিং এর কোর্স করতে আসছিল এখানে নিউ জার্সিতে। যে ওখানে টেস্টিং এর কোর্সের অনেক কস্ট, বললাম না 4 লাখ টাকা মতো লাগে, আর এখানে যেহেতু 12,500 টাকায় করা, মানে সরি 15,000 টাকায় করা যায়, তাহলে যে জিনিসটা হয় যে প্লেন ফেয়ারটা হয়ে গেল, বাড়িতেও বেড়ানো হলো, আবার এই কোর্স করে যাওয়া হলো। কোনো একটা ল্যাঙ্গুয়েজ একটু শেখা লাগবে যাতে করে ইয়ে করা যায়, মানে একটু ভালোভাবে গ্রিপে নেওয়া যায়। আদারওয়াইজ ওই যে ব্ল্যাক বক্স টেস্টিং এর জন্য আর সার্টিফিকেটটা থাকলে আসলে জবের জন্য তার জন্য সহজ হয়, যার জন্য সার্টিফিকেটের কথা বলা হয়েছে এখানে। আর একটা প্রশ্নের উত্তর দিতে ভুলে গেছিলাম আমি, যে ম্যানুয়াল টেস্টিং এ যাবে না অটোমেশন টেস্টিং এ যাবে। সো অটোমেশন টেস্টিং এর জন্য কোডিং মাস্ট, এটা জানাই লাগবে। আর অ্যাকচুয়ালি আমরা ম্যানুয়াল টেস্টিং হচ্ছে 85% থাকে, আর অটোমেশন টেস্টিং হচ্ছে 15% অ্যাকচুয়ালি করা সম্ভব। সবকিছু অটোমেশন করা সম্ভব না, আমাদের টোটাল লাইফটা অটোমেশন করা সম্ভব না, আমাদের কিছু কিছু কাজ অটোমেশন করা যায়। বেশিরভাগ কাজ যেমন ইউনিট টেস্ট গুলো অটোমেশন করা যায়, হ্যাঁ ইন্টিগ্রেশন টেস্ট গুলো অটোমেশন করা যায়, কিন্তু অনেক বেশি টেস্ট আছে যেগুলো অটোমেশন করা যায় না। এই জন্য আমি পার্সেন্টেজ দিয়ে বললাম 85% কাজই অটোমেশন করা যাবে না। আর অটোমেশনের জন্য অ্যাকচুয়ালি যত টুলস যেটা দেওয়া আছে, মানে যেগুলো আমরা ইউজ করি, বিভিন্ন ধরনের টুলস আছে, সেই টুলস গুলো অ্যাকচুয়ালি ইউজার ম্যানুয়াল টাইপের ইউজ করলে হয়। আর কিছু আছে যেটাকে কোডিং জানা লাগবে, যেখানে প্রোগ্রাম লিখে লিখে সফটওয়্যার টেস্টিং করতে হয়, যে রিয়েলি অটোমেশন যেটা বলা হয়। সো দুই ধরনের অটোমেশন বললাম, একটা হচ্ছে টেস্ট কেস লিখে, কোড জেনারেটর লিখে ডেটা কি বলে টেস্ট ডাটা জেনারেট করা, অনেক বিষয় আছে সেগুলোকে কোডের মাধ্যম দিয়ে করা হয়। আর কিছু আছে টেস্টিং ম্যানেজমেন্ট টুলস যেগুলো আছে, যেগুলো দিয়ে আমরা ইস্যু ট্র্যাকিং বলি, ডিফেক্ট ট্র্যাকিং কেউ বলতে পারে, টোটাল প্রজেক্টটা কন্ট্রোল করার জন্য রিপোর্টিং এর বিষয়গুলা, এই সমস্ত বিষয়ের জন্য যে সমস্ত টুলস আছে সেগুলাও টুলস। বাট এটাকে আমরা অটোমেশন বলবো না, আমরা অটোমেশন বলবো হচ্ছে যেগুলাকে আমরা স্ক্রিপ্ট লিখে টেস্ট করে করে। শিবলি সাদিক সহ আরো শিবলি সাদিক সহ আরো একজন জানতে চেয়েছিলেন যে 15K যে কস্টটা বলা হচ্ছে, এটা ট্রেনিং না শুধু, না ট্রেনিং প্লাস ভেন্ডর এক্সামের জন্য? শুধু ট্রেনিং, ভেন্ডর এক্সাম কিন্তু এখানে কিন্তু ভেন্ডর এক্সাম বেশ ভালো একটা কস্ট নেয়, সেটাও প্রায় 15,000 টাকার মতো লাগে হচ্ছে ভেন্ডর জন্য। ওটা তো হচ্ছে আমাদের টেস্টিং সে জার্মানির, তো জার্মানির ISQI থেকে আসলে এক্সাম কন্ট্রোল করা হয় আমাদের এখানে। ইভেন এই জানাই বাংলাদেশের জন্য একটু কম নেয়, বিকজ অফ আমরা ডেভেলপিং কান্ট্রি, যার জন্য আমাদের একটু কম নাই। তো সেটাও আসে প্রায় হচ্ছে ওরকম 15,000 টাকা মতো আসে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শুক্লা দেবনাথ বলছিলাম। এই শুক্লা, স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? স্যার এই তো স্যার, আমার তো ওই 11-র উপরে তো আমরা ট্রেনিং করেছিলাম, কিন্তু এরপরে তো আর পরীক্ষাটা দেওয়া হয়নি। এখন 18-র জন্য আমাদের এক্সট্রা কি প্রিপারেশন নিতে হবে যদি একটু বলতেন। রিভিউ ক্লাস করলেই হয়ে যাবে, বেশি কিছু করা লাগবে না, অল্প 2-1 দিন রিভিউ ক্লাস করলে হবে, আর ওই যে মক টেস্ট গুলা দিলে হবে আবার।
স্যার ওই মক টেস্ট গুলো কিভাবে দিব, মানে যখন আবার ট্রেনিং হবে, ট্রেনিং এর পরে যখন এক্সাম হবে ওগুলোর সাথে দিতে পারবো কি আমরা? দেওয়া যাবে, আন্ডারে। আর এই কোর্সটা যে চলতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির আন্ডারে। সো আপনাদের কোর্সের দায়িত্ব হচ্ছে ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলে হবে, এদের সাথে না। তবে এক্সাম কিন্তু এই ডিআইএ তেই হবে। সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যখন যে মক টেস্ট গুলো নেওয়া হবে নেক্সট ব্যাচে, তখন ওখানে জয়েন করা যাবে, অসুবিধা নাই, আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কি এখন বাংলাদেশে আছেন? হ্যাঁ, বাংলাদেশে আছি, এখন আটকে আছি বাসাতে। স্যার ভালো আছেন? আমি নীলিমা। ও নীলিমা, কি অবস্থা? হ্যাঁ স্যার, আমিও কোশ্চেন করেছিলাম আসলে যে কিভাবে এক্সামটা দিতে পারবো। ওই যে তার মানে উত্তর তো পেয়ে গেছো। আচ্ছা 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 ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আমি আপনার সাথে যোগাযোগ করবো তাহলে। হ্যাঁ ইনশাল্লাহ। রিজভি রহমান জানতে চেয়েছিলেন যে উনি বিএসসি করেছিলেন সিএসসি থেকে, হাইটেক পার্কের আন্ডারে এসকিউএ কোর্সও করেছিলেন। ওনার এজ 36, কিন্তু ওনাকে কেউ রিক্রুট করছে না, উনি খুব ফ্রাস্ট্রেটেড আছে, উনি কি করতে পারে? উনি কি সার্টিফাইড হয়েছে? আপনি যদি সার্টিফিকেশনটা না করে থাকেন তো করে ফেলেন। কোর্স করা আর সার্টিফিকেশন করাটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, একটা হচ্ছে কোর্স, যেটা হচ্ছে আমরা টিউশনের মতো নিই, যেটা আমরা পড়াই, কিন্তু এক্সাম দিতে হবে হচ্ছে আইএসকিউআই তে। তো আইএসকিউআই এর যে এক্সামটা, এটা কি যদি দিয়ে থাকেন তাহলে রিজভি রহমান, হ্যাঁ দিয়েছে, পাস করেছেন তাই তো? তাহলে ইয়ে করেন, কি বলে, আপনার সিভিটা একটু পাঠায়েন আমার কাছে, যখন কোনো রিকোয়েস্ট আসে আমি ফরওয়ার্ড করে দেবো আপনাকে। আর এর ভিতরে আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে কিছু টেস্টিং কাজ করতে থাকেন, যে কাজগুলো আপনি ইন্টারভিউতে যখন কেউ ডাকবে তখন যেন আপনি বলতে পারেন যে আপনি এই টেস্টগুলো করেছেন। এটা একটা ভালো পলিসি। যেমন ধরেন যে স্টুডেন্টটা বের হওয়ার পরেই যে সমস্যাটা পড়ে, ফ্রেশ গ্রাজুয়েট, এক্সপিরিয়েন্স নাই, এটা হচ্ছে কমন একটা কোয়েশ্চেন, যে এক্সপিরিয়েন্স নাই এই জন্য ইন্টারভিউতে কল করে না। তো 4 বছর পড়লো, এখনো এক্সপিরিয়েন্স হলো না কেন? তার মানে সিভিটা আসলে বানানো শিখে নাই সে। সিভিটা এমন ভাবে বানাতে হবে যাতে করে তার এক্সপিরিয়েন্স যেন দেখাতে পারে। এমন না যে এক্সপিরিয়েন্স মানে হচ্ছে কোনো অর্গানাইজেশনে এত বছর চাকরি করেছে, এটা না। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স মানে আমি কি করেছি। আমি 3 বছর ধরে কিছু করি নাই, বেতন নিয়ে গেছি, এটা কোনো এক্সপিরিয়েন্স না। সো আমি যা যা করেছি সেগুলা ইনক্লুড করতে হবে। কিছু ভলেন্টারি কাজ শুরু করে দেন, যাতে করে আপনি দেখাতে পারেন যে আমি এই কাজগুলা করেছি, যাতে অনেকে ইন্টারেস্ট শো করবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিজিক আল্লাহ দেয়, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে ইনশাল্লাহ। আরেকজন জানতে চেয়েছিলেন যে 15K রেজিস্ট্রেশন আইএসটি কিউবির যেটা, ওটা কি একবার এক্সাম দেওয়ার জন্য কিনা? এইটা হ্যাঁ, ওটা যখন এক্সামের আগে একবারে দিতে হয় এবং ওটা আমাদেরকে পাঠিয়ে দিতে হয় ওদের কাছে। সো এইটা হচ্ছে কি বলে, সাইদুর তো ভালো বলতে পারবা না, খোকন সাহেব আছে না, যে কতদিন আগে দিতে হয়? আমি ঠিক জানি না কতদিন আগে দিতে হয়, কারণ আমি তো আসলে শুধুমাত্র পড়াই, কিন্তু কোর্সটা কন্ডাক্ট করি আমি, কিন্তু এক্সাম কন্ডাক্ট বা এক্সাম ম্যানেজমেন্ট এটা হচ্ছে অথরিটি আছে, ওর সাথে খোকন সাহেব কথা বলতে পারেন। ওটা 15 দিন আগে রেজিস্ট্রেশন করতে হয়। হ্যাঁ, নিয়ম হলো 15 দিন আগে রেজিস্ট্রেশনটা করতে হয়। আর একবারই একটা এক্সাম দেওয়ার জন্য একবারই ফি দিতে হয়। হ্যাঁ, আর এই ফিটা একবার এক্সাম দেওয়ার জন্যই প্রযোজ্য। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি সাদ্দাম বলছিলাম, ভালো আছেন? সাদ্দাম, ও সাদ্দাম, হ্যাঁ সাদ্দাম, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আমার একটা ছিল যে আইএসটি কিউবি, যেটা আমেরিকান টেস্টিং,
ওখানে কি এক্সাম দেওয়া যাবে কিনা? আইএসকিউআই মনে হয় খুব সম্ভবত এটা অন্য একটা দেশের। অ্যাকচুয়ালি আইএসটিকিউবি হচ্ছে একটা বোর্ড, যে বোর্ডের এগেনস্টে বিভিন্ন আছে, এজেন্সি বলবো না, পার্টনার আছে যারা হচ্ছে যেমন আইএসকিউআই এক্সাম কন্ট্রোল করে। আইএসকিউআই এক্সাম কন্ট্রোল করার দায়িত্ব নিয়েছে। আমরা অনেক কমিটি করে দিই না, বিভিন্ন একটা অর্গানাইজেশন অনেক কমিটি আছে। তো এরকম ইউরোপের আইএসকিউআই যেমন একটা, এরকম জার্মানির বোর্ড আছে, তারপরে এক্সাম নেওয়ার জন্য ইংল্যান্ডের বোর্ড আছে, এক্সাম নেওয়ার জন্য আমেরিকান বোর্ড আছে। হ্যাঁ, তো বাংলাদেশের সাথে আমরা ওদের সাথে আইএসকিউআই এর সাথে হচ্ছে ট্যাগ আছে, কোন একটা বোর্ডের সাথে থাকতে হয়। তো ওই জন্য ওই বোর্ডটা নিয়েছি এই জন্য যে ইউরোপ যেহেতু একটা বড় এরিয়া, যাতে করে ইউরোপের সার্টিফিকেটের ভ্যালুটা বেশি পাওয়া যায়। ইন্ডিয়ান বোর্ডও আছে, কিন্তু ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা যাইনি বিকজ অফ ইন্ডিয়ান বোর্ডের যে সার্টিফিকেশনের ভ্যালু তার থেকে আইএসকিউআই এর ভ্যালুটা একটু বেশি। যদি এতে এএসটিকিউবি তে এক্সাম দেই, মানে আমেরিকান সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ড যেটা, ও একই ট্রেনিং এ তো ওখানেও এক্সাম দেওয়া যাবে নাকি? হ্যাঁ, ওখানেও দেওয়া যাবে, তবে ওরা যেটা করে ওই যে ট্রেনিং এন্ড এক্সাম একসাথে একটা টোটাল প্যাকেজ করে। ও আচ্ছা আচ্ছা, শুধুমাত্র এক্সাম দেওয়া ওটা আবার আমেরিকায় গিয়ে দিতে হবে, কারণ হচ্ছে ওই আমেরিকান এক্সাম দেওয়ার জন্য বাংলাদেশে কোনো বোর্ড কোনো এক্সাম সেন্টার আসলে তাদের সাথে আছে কিনা আমি জানি না। স্যার এটা একটা অপশন আছে, অনলাইন এক্সাম ফ্রম হোম অর ইলেকট্রনিক এক্সাম বাই এক্সাম সেন্টার। দুইটা অপশন আছে, অনলাইন এক্সাম দেওয়া যায়। হোম এক্সামের আসলে অথেন্টিসিটি একটু কম থাকে, কারণ আমাদের বাংলাদেশে যখন হোম এক্সামে একটু ওই যে আমাদের তো একটু সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে আমরা অনেস্টি নিয়ে একটু প্রশ্ন আছে আমাদের। হ্যাঁ, তো ওই অনেস্টি নিয়ে প্রশ্ন যেন না থাকতে পারে তার জন্য কিন্তু এক্সামটাকে আসলে টোটালি কন্ট্রোল করা উচিত। জি, হ্যাঁ, আমাদের টিউশন যাই হোক না কেন, এক্সাম থেকে পাশ করে আসা মানে হচ্ছে আমি কিছু জানি। জি, হ্যাঁ, যেমন বাংলাদেশে ইউনিভার্সিটি গুলার এক্সাম যদি কন্ট্রোল করতো ব্রিটিশ কাউন্সিল, আমরা দেখতাম যে এর কোয়ালিটি অনেক বেশি হয়ে যেত প্রত্যেকটা ইউনিভার্সিটির। জি স্যার, আমরা তো আসলে ওখানে এক্সাম দিছি, খুব ভালো করে বুঝতে পারি। হ্যাঁ, বিশেষ করে আমরা জানি যারা ইংল্যান্ডের কোর্স, আমরা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রম ইংল্যান্ড, ব্রিটিশ কাউন্সিল, থ্রু ব্রিটিশ কাউন্সিল। তো ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা দেওয়া আর অন্য বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। জি স্যার। তো এই এক্সামের জন্য আমি আসলে এই কথাটা বললাম, না হলে বলতাম না। তো এরকম এক্সাম আসলে কোথা থেকে দিচ্ছি এবং কি কোন কোয়ালিটি মেনটেন করছে এক্সামের, এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। তো এক্সাম নিয়ে আমরা কোনো রকম ইঞ্জিনিয়ারিং দরকার নাই আমাদের। হ্যাঁ স্যার, আর লাস্ট একটা কোশ্চেন ছিল, এখানে আমি এক্সাম ভাউচারে আইএসকিউবি তে এবং এএসটিকিউবি তে দুইটাতেই দেখতে পাচ্ছি প্রায় 19-20টা মডিউল, এজাইল, তারপরে অটোমেশন, বিজনেস অ্যানালিস্ট, ফাউন্ডেশন লেভেল, মডেল লেভেল এক্সাম, অনেকগুলো এক্সাম। তো আমরা এখন যে কোর্সটা আমি আপনার থ্রুতে জানলাম যে 7.5K তে মানে 50% অনলাইনে যেটা হবে, আসলে ফিজিক্যালি হলে আমার জন্য পসিবল না, কারণ আমার অফিস প্রায় সকাল 9টা থেকে শুরু হয়, রাতে 10টায় শেষ হয়। আমি যেহেতু ইসলামিক কোর টিমে আছি, তো আসলে আমাদের পুরো সব মানে হসপিটালিটিতে 24 আওয়ার্স, আমার রিপোর্ট করতে করতে রাত 10টা-11টা বেজে যায়। আসলে আমার পক্ষে ফিজিক্যালি কোনো কোর্স করা সম্ভব না। তো আপনি যেটা এখন বললেন যে অনলাইন কোর্স হবে, আলহামদুলিল্লাহ ওটাতে হয়তো আমি এনরোল করতে পারবো। কিন্তু এখানে প্রায় ওদের 18টা টেস্টিং মডিউল আছে, এক্সাম মডিউল। আমরা আসলে এই ট্রেনিং এ আপনি যে আপনার ট্রেনিং এর মধ্যে আমরা কোন বিষয়টা ম্যাক্সিমাম কভার করব আর কি, বা এটা কি হবে আর কি? আমরা বেসিক্যালি ফাউন্ডেশন লেভেলটা করব। ফাউন্ডেশন লেভেল না শুরু করলে কোনোটাই অন্য উপরের লেভেলে যাওয়া যাবে না। আচ্ছা, ফাউন্ডেশন লেভেল। তো ফাউন্ডেশন লেভেল। হ্যাঁ, আরেকটা এই সাদ্দামের কথা শুনে আরেকটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে একটু বলে দিই। সেটা হচ্ছে যে দুই ধরনের এক্সাম দেওয়া যায়, একটা হচ্ছে পেপার বেসড এক্সাম আর একটা হচ্ছে অনলাইন এক্সাম। মানে যে কোনো প্রমিটিক সেন্টারে বা এক্সাম সেন্টারে গিয়ে অনলাইনে এক্সাম দেওয়া যায়, যেটা হচ্ছে সাথে সাথে রেজাল্ট দিয়ে দেয়, এক্সাম শেষ তো রেজাল্ট হয়ে গেল। জি, এটা হচ্ছে একরকম করা যায়। আর একটা হচ্ছে যে পেপার বেসড এক্সাম দেওয়া যায়, যেটা আইএসকিউআই জার্মান থেকে একটা লোক নিয়োগ দেয় বাংলাদেশের, সে এসে কাকে নিয়োগ দেবে আমরা জানি না, তার কাছে ডিএইচএল এ কোশ্চেন পাঠায় দেয়, তারা ঠিক যেদিন এক্সাম হবে
আমাদের প্রেমিসেসে আসে, এসে তাদের ফুল কন্ট্রোল, এক্সাম শেষ তার আবার ডিএইচএল এ পাঠায় দেয় হচ্ছে আইএসকিউআই তে। এতে একটা সুবিধা পাওয়া যায় আমাদের, সেই সুবিধাটা হচ্ছে যে নর্মালি অনলাইনে যে এক্সামটা দিই আমরা কম্পিউটারে বসে, সেটাতে 1 ঘন্টা সময় পাওয়া যায়, আর পেপার বেসড এক্সামে আরো 15 মিনিট বেশি সময় পাওয়া যায়। বিকজ অফ যারা নন নেটিভ ইংলিশ, মানে আমরা তো নন নেটিভ বাংলা ভাষায় কথা বলি, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাদের জন্য 1 ঘন্টা, নন নেটিভ হলে 15 মিনিট দেয়। তো সেই 15 মিনিটটা অনলাইন এক্সামে পাওয়া যায় না, কারণ ওই সফটওয়্যারের ভিতরে ওইটা ইনকর্পোরেট করা নাই, যার ফলে 1 ঘন্টায় শেষ করতে হয়। কিন্তু পেপার বেসড হলে 1 ঘন্টা 15 মিনিট পাওয়া যায়, তাহলে এক্সট্রা 15 মিনিট পাওয়া গেল। বাট কন্ডিশন হচ্ছে পেপার বেসড হতে গেলে মিনিমাম একটা সংখ্যক স্টুডেন্ট হওয়া লাগে, না হলে ওরা 1-2জনকে নেয় না। স্যার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমেরিকান যেটাতে, ওটাতে অ্যাজাইল, অটোমেশন, বিজনেস, তারপরে ফাউন্ডেশন, মানে সিরিয়ালি ওরা 4 নাম্বার দিচ্ছে ফাউন্ডেশন। আবার আইএসটিভি তো দেখতেছি ফাউন্ডেশন ফার্স্ট। এটার কোনো আসলে কোনো এই যে সিকোয়েন্সটার কোনো আসলে কোনো এক্সট্রা কোনো ভ্যালু আছে কিনা বুঝতেছি না আর কি। না, আমি বলি আইএসটিকিউবি হচ্ছে প্যারেন্ট বোর্ড, হ্যাঁ, আইএসটিকিউবি হচ্ছে প্যারেন্ট বোর্ড, আর এএসটিবি হচ্ছে বাংলাদেশে যেমন বিএসটিবি আছে না, এএসটিবি হচ্ছে ওরকম একটা বোর্ড। তো এখন বিএসটিবি থেকে সরাসরি যদি আমি কোনো সার্টিফিকেট দিতে চাই বিএসটিবি থেকে, যে অ্যাজাইল এর আমি একটা কোর্স করে বিএসটিবি সার্টিফিকেট দেবে, তাহলে বিএসটিবি সার্টিফিকেট দেওয়া মানে হচ্ছে এটা আইএসটিকিউবি সার্টিফিকেট হলো না। সেই ক্ষেত্রে আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু আইএসটিকিউবির সার্টিফিকেট যদি পেতে হয়, আইএসটিকিউবির লোগো যদি থাকা লাগে, তাহলে আইএসটিকিউবির এই ফরম্যাটে যেতে হবে, মানে প্রথমে ফাউন্ডেশন, তারপরে রেজাল্ট, তারপর মডেল, তারপরে হ্যাঁ তারপরে এই সোজা দিয়ে উপরে যাওয়া যায়, ডানে বামে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাহলে ফাউন্ডেশন লেভেলটাই হচ্ছে আসলে ফার্স্ট স্টেপ, এবং এটা না করলে আসলে পরিপূর্ণতা হবে না। জি, আর এটা কি রমজান মাসের মধ্যে কোর্সটা চালু হবে এমন কিছু জানতে চাচ্ছিলাম, মানে আসলে কোর্সটা করতে চাচ্ছি তো রিসেন্টলি এটা জানাই দেওয়া হবে যে কবে থেকে আসলে শুরু হবে, তবে আমি ডেট বলতে পারছি না। তবে এই আমরা চাচ্ছি হলো এর ভিতরেই, যাতে করে অনলাইনে ক্লাস নিতে হলে তো এর ভিতরেই যেন শুরু করা যায়, কারণ এখন আমাদের কাছে কোনো উইকেন্ড নাই, আমরা হচ্ছে প্রতিদিনই হচ্ছে অফিসের মতোই আছি আমরা, তো যে কোনো সময় করা যাবে। তবে আমি প্রিফার করব হচ্ছে সকালের দিকে কোর্সটা, কারণ হচ্ছে ইভিনিং এ আসলে ইফতার আছে এবং তারাবির নামাজ আছে, যার জন্য মর্নিং 11টা 11:30 থেকে হয়তো শুরু করাটা। তবে সেটা মানে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আর কি, যদি 10 বা 10:30 তে শুরু করা যায়, কারণ আসলে 11:30 পর থেকে অনলাইন অফিস করতে হয়, তো হোম অফিস করতে হয় আসলে। আচ্ছা আচ্ছা, ওটা সেটা সম্ভব। ইভেন কেউ যদি বলে যে 9টাতেও, যদি মানে এমন হয় যে বেশিরভাগ স্টুডেন্ট বললো 9টা থেকে শুরু করা যাবে, তো 9টাতেও করা যাবে। আবার আমার কোনো সমস্যা নাই, কেউ যদি বলে ফজরের নামাজ পড়ে তারপরও শুরু করতে, নো প্রবলেম, সেটাও করা যাবে। স্যার উইকে কতদিন করা হবে? আমরা উইকে সাধারণত 3 দিন রাখি, তবে এখন যে সিচুয়েশন চলছে ইচ্ছা করলে 4 দিন রাখা যায়। 4 দিন রাখা যায়। না স্যার, হোম অফিস করতে হয় তো, আর হোম অফিসে যাদের বাচ্চা কাচ্চা আছে ওইটাও কিন্তু একটা প্রবলেম। এইজন্য স্যার আমি এখন সেশন নেওয়ার জন্য হয়তো বা স্যার রাতে করতে হবে, যে কোনো একটা। আচ্ছা, ওই বিষয়গুলো আমরা এই ডিআইএ যেটা কন্ডাক্ট করবে সেখান থেকে হয়তো এটা কার কোনো প্রিফার্ড একটা অবস্থা দেখে ম্যাক্সিমাম যেদিকে যাবে সেদিকে আমাদের যেতে হবে। তো আপনাদের চয়েস গুলা দিয়ে ওদেরকে, যখন মেল যাবে তখন ওই চয়েস অনুসারে আমরা দেখি যে প্রিফারেবল কোন জায়গায় আছে। এমন না যে 100% সবার কথা মেপেই করা যাবে। যদি 100% হতো তাহলে আমি একটা ভিডিও রেকর্ড করে ছেড়ে দিতাম, যে কোনো সময় দেখে নিলে হতো। জি, তো ধন্যবাদ স্যার। আবার হ্যাঁ, এই সিচুয়েশনের মধ্যে যে অনলাইনে ইউনিভার্সিটিতে আমরা ক্লাস নিলাম, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করা হয়েছে, এবং যে স্টুডেন্ট যদি না অ্যাটেন্ড করতে পারে তারা গুগল ক্লাসরুমে আমরা দিয়ে রাখছি, যে কোনো সময় দেখে নিতে পারে। তারপরেও হচ্ছে একটা ইন্টারেকশনের ব্যাপার থাকে, যে ক্লাসের ভিতরে প্রশ্ন করার ব্যাপার, এই জিনিসগুলা একেবারে ইন্টারেকশনটা ভালো করার জন্য বোঝার ব্যাপার, হ্যাঁ, এই জিনিসগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার, হয়তো 14 বছর পরে আবার আপনার স্টুডেন্ট হতে যাচ্ছি।
মোস্ট ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সো আমাদের এমন হয় আর কোনো প্রশ্ন কারো নাই, আমরা কি শেষ করতে পারি তাহলে? স্যার তাহলে ওই কোর্সের ব্যাপারে নিয়ে ব্যাপারটা যেন হ্যাঁ, ওই যে তাড়াতাড়ি হয়ে যায় সেটাই ভালো। আপনার কথা তো শুনলো, অথরিটি শুনেছে এবং আপনার সাথে যোগাযোগ করবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। আর দরকার হলে সজীব একটা মোবাইল ওখান থেকে সবাই ফোন করে জানতে পারে। চ্যাটিং এ একটা মোবাইল নাম্বার এখনই। হ্যালো স্যার, আমি শুক্লা বলছি। হ্যাঁ স্যার, ওই যে বলো। হাইটেক পার্কের প্রজেক্ট ছিল কিছুদিন আগে, ওদের ওই প্রজেক্ট কি আর হবে না নতুন করে আর কোনো? প্রজেক্ট তো শেষ হয়ে গেছে, তো সারা জীবন তো চলবে না। এখন জানি আবার চলবে কিনা সে তার কোনো গ্যারান্টি নাই। এটা তো ফান্ডের ব্যাপার আছে, ফান্ড যখন শেষ হয়ে যায় তখন তো আবার নতুন করে করবে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখন কি আমরা ক্লোজ করতে পারি সেশন? ওকে, ঠিক আছে। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কি বলে, কিপ সেফ, হ্যাঁ, স্টে হোম, সবাই সুস্থ থাকেন, আল্লাহর রহমত সবার উপর বর্ষিত হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সবাই একটু ফোন নাম্বারটা মেসেঞ্জারে দিয়ে রাখতে পারেন।